দেখ, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে জেট স্ট্রিম, ঠিক আছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে জেট স্ট্রিম। আগের দিনে একটু হয়তো শুরু করেছিলাম, ঠিক আছে। তো সেই জায়গাটা আজকে কি করব, আজকে তোর করাবো। জেট স্ট্রিম, ঠিক আছে, জেট স্ট্রিম। হ্যাঁ, আগে এখানটা একটু দেখে এই পিডিএফটা খুব ভালো পিডিএফ একটা আছে, ঠিক আছে। তো এই জেট স্ট্রিমটা আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেই জায়গাটা একটু ভালো করে যদি বুঝেছিস তাহলেই বুঝতে পারবি আগের দিনের জায়গাটা, ঠিক আছে। জেনারেল উইন্ড সার্কুলেশনটা যেখানে বুঝেছিলাম সেই জায়গাটা যদি বুঝতে পেরেছিস তাহলে কিন্তু জেট স্ট্রিমটা অনেক ভালো করে বুঝতে পারবি, ঠিক আছে। কারণ জেট স্ট্রিম আর জেনারেল উইন্ড সার্কুলেশনের মধ্যে একটা বিশাল বড় কানেকশন রয়েছে। সেই কানেকশনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো আগের দিনে যেটা বোঝাচ্ছিলাম কিনা, জেনারেল উইন্ড সার্কুলেশনের জায়গাটা বোঝাচ্ছিলাম যে আমাদের দু ধরনের জেনারেল উইন্ড সার্কুলেশন হয়। একটা হচ্ছে দাঘিমা রেখা বরাবর, ঠিক আছে, যেটা আমরা বলেছিলাম যে ত্রিকোষীয় যে মডেলটা রয়েছে বা ট্রাই সেলুলার মডেল, সেই দ্বারা বলেছিলাম। প্রথমে একটা হচ্ছে হেডলি সেল, তারপর হচ্ছে ফ্যারেল, তারপর হচ্ছে পোলার সেল, ঠিক আছে। এগুলো আমরা বলেছিলাম। আর অক্ষরেখা বরাবর, বিশেষত নিরক্ষরেখা বরাবর কি হয়, আমাদের এক ধরনের উইন্ড সার্কুলেশন হয়, যেটাকে আমরা কি বলেছিলাম না, যেটাকে বলেছিলাম ওয়াকা সার্কুলেশন। তো ওয়াকা সার্কুলেশনটা দুটো ফেজ হয়, একটা হচ্ছে নিউট্রাল ফেজ আর একটা হচ্ছে প্যাসিভ ফেজ, ঠিক আছে। ওটা যখন আমরা এল নিনো লা নিনো পড়াবো তখন ভালো বুঝতে পারা যাবে, এখন বললেও অতটা বোঝা যাবে না, সেজন্য আমি ওটার বেসিস করে জোর দিইনি, ঠিক আছে। আচ্ছা, এবারে আজকে রয়েছে আমাদের কি জেট স্ট্রিম। জেট স্ট্রিমের কি ব্যাপারটা রয়েছে না, জেট স্ট্রিমটা বোঝার আগে আগের দিনে একটা আমি জিনিস বলেছিলাম, সেটা হয়তো সবাই শুনেছিস, যে আগের দিনে আমি একটা জায়গা বলেছিলাম কিনা জিওস্ট্রপিক উইন্ড বলে একটা উইন্ড আগের দিন বলেছিলাম, এটা বোঝাচ্ছিলাম আগের দিনে। জিওস্ট্রপিক উইন্ড, ঠিক আছে, আগের দিন কি বলেছিলাম, জিওস্ট্রপিক উইন্ড। এই জিওস্ট্রপিক উইন্ডে যদি কেউ যদি না বুঝতে পারিস তাহলে আমাকে বল, তাহলে আরেকবার বলবো এটা, ঠিক আছে। জিওস্ট্রপিক উইন্ডে যদি বুঝতে পেরেছিস তাহলে জেট বায়ুটা বুঝতে পারবি, অসুবিধা কিছু হবে না, ঠিক আছে। কেউ যদি না বুঝতে পেরেছিস তাহলে আমাকে বল। যে একটু জিওস্ট্রপিক বল না উইন্ডে বলে বুঝতে জিওস্টপিক পারছিস? উইন্ডে একটু বল। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, দাঁড়া। বলি বল না একটু জিওস্টপিক পিডিএফটা খুলবো। উইন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, পিডিএফটা খুলবো করে দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, দেখ, জেট স্ট্রিমের জায়গাটা বোঝার আগে জিওস্ট্রপিক উইন্ডটা আমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। জিওস্ট্রপিক উইন্ডের জায়গাটা একটু আমাকে বুঝতে হবে। দেখ, আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কিনা জিওস্ট্রপিক উইন্ড। জিওস্ট্রপিক উইন্ড ব্যাপারটা কি, তাহলে সেটা বোঝাচ্ছিলাম। জিওস্ট্রপিক তার মানে কি, তার মানে হচ্ছে জিও মানে হচ্ছে আর্থ, ঠিক আছে, আর্থ। আর স্ট্রপিক মানে হচ্ছে একটা ব্যালেন্স থাকবে, ঠিক আছে। পৃথিবীর সঙ্গে একটা কি থাকবে, ব্যালেন্স থাকবে। কোথাও না শুনতে পেলে আমাকে বলবি, ঠিক আছে। তাহলে এই জিওস্টপিক যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে কি থাকবে না, জায়গাটার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। জিওস্টপিক উইন্ড যেটাকে বলা হচ্ছে বা জিওস্টপিক বায়ু প্রবাহ, সেখানে আমি দুটো জিনিস বলেছিলাম। একটা কি বলেছিলাম না, একটা হচ্ছে বাতাস কি জন্য প্রবাহিত হয় না, আমি বলেছিলাম যে বাতাস সবসময় অলওয়েজ কি করে না, অলওয়েজ সেটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, ঠিক আছে। কি হয়, হাই প্রেসার থেকে কোন দিকে যায়, লো প্রেসারের দিকে যায়। হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায় বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যায়। এটা হচ্ছে বাতাসের ধর্ম, সাধারণ ধর্ম এটা, ঠিক আছে। যেখানে হাই প্রেসার থেকে কি হয়, লো প্রেসারের দিকে যায়। কারণ কি, লো প্রেসারে আমাদের এমনিতে চাপ কম, সেই চাপটা পূরণ করার জন্য কি হয়, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস অটোমেটিক্যালি কিন্তু কি করে, প্রবাহিত হয়। এবার এই যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাসটা যাচ্ছে, ঠিক আছে, হাই প্রেসার থেকে যে লো প্রেসার দিকে বাতাসটা যাচ্ছে, তার আগে আমাকে বুঝতে হবে যে হাই প্রেসার কেন তৈরি হচ্ছে, লো প্রেসার কেন তৈরি হচ্ছে। হাই প্রেসার এবং লো প্রেসার তৈরির মেন কারণ হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা, ঠিক আছে। টেম্পারেচার হচ্ছে এর মেন কারণ। টেম্পারেচার কি, টেম্পারেচার হচ্ছে এর মেন কারণ, টেম্পারেচার। এই টেম্পারেচারের ফলেই কিন্তু হাই প্রেসার এবং লো প্রেসার হয়ে থাকে। যেখানে টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় সেখানে লো প্রেসার হয়, কারণ সেখানে বাতাস হালকা হয়ে যায়, হালকা হলে বাতাস উপর দিকে উঠবে, সেখানে সেখানে কিন্তু অটোমেটিক্যালি লো প্রেসার হবে। আর হাই প্রেসার কেন হবে, যেখানে শীতল বাতাস থাকবে বা অপেক্ষাকৃত শীতল শীতল বাতাস থাকবে সেখানে আবার হাই প্রেসার হবে। আচ্ছা, এবারে এখানে দেখতে পারবি, ছবিটাতে দেখ, ছবিটাতে দেখলেই বুঝতে পারবি যে কি রয়েছে আমার এখানে। আমার এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কিনা, আমার দেখ এখানে দেখ 512 এমবি রয়েছে, মানে মিলিবার। তারপরে 508, 504, 500 এমবি। তার মানে কি, তার মানে এই দিক থেকে এই দিক চাপটা কমছে, বাতাসের চাপটা। এইখানেও সেম জিনিস দেওয়া রয়েছে, দেখ এই দিকটা হাই প্রেসার আর এই দিকটা হচ্ছে লো প্রেসার। তার মানে কি, তার মানে হচ্ছে এই দিক থেকে এই দিকে আমার বায়ুচাপটা কমছে। তাহলে বাতাস কোন দিকে যাবে, বাতাস অটোমেটিক্যালি
এই হাই প্রেসার থেকে লো প্রেসার, তার মানে কি, তার মানে হচ্ছে এই দিক থেকে বাতাসটা এইদিকে যাবে, তাই তো, বাতাসটা এই দিক থেকে এদিকে যাবে, এটা সাধারণ ধর্ম। তো এই যে হাই প্রেসার লো প্রেসার তৈরি হচ্ছে, এর ফলে একটা কি তৈরি হয়, একটা স্লোপ তৈরি হয়। এর ফলে কি তৈরি হয়, স্লোপ। স্লোপটাকে জিওগ্রাফিতে আমরা কি বলি, এটা স্লোপ হিসাবে আমরা বলি না, আমরা বলি কি গ্রেডিয়েন্ট। স্লোপের আরেকটা নাম কি বলি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আর স্লোপ হচ্ছে একই জিনিস, দুটোই ঢাল, বোঝা গেল। তাহলে যেমন হয়, ঠিক একই রকম ভাবে এই উচ্চচাপ বা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে কি হয়, একটা ঢাল তৈরি হয়। কি ঢাল, চাপের ঢাল তৈরি হয়, কারণ এই দিকটা চাপ ঢাল তৈরি হচ্ছে। আর এই ঢাল বরাবর কি, আর যে ঢালটা তৈরি হচ্ছে এটা কি বলা হয়, এটাকে প্রেসার গ্রেডিয়েন্ট বলা হয়। এটা কি বলে, এটা তৈরি হচ্ছে কিসের জন্য, এই চাপের পার্থক্যের জন্য। এদিকে হাই প্রেসার, এখানে দেখ 512 এমবি, এদিকে 500 এমবি, এই যে চাপের একটা পার্থক্য, সেটা হচ্ছে প্রেসারের ঢাল বা প্রেসারের গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে বাতাসটাকে এই হাই প্রেসার থেকে লো প্রেসারে ঠেলতে কিন্তু বাধ্য করছে। এই এই যে গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে বা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এই প্রেসার গ্রেডিয়েন্টটা কি করছে, এই প্রেসার গ্রেডিয়েন্ট বা যে চাপ ঢাল, সেই চাপ ঢালটা বাতাসটাকে হাই প্রেসার থেকে লো প্রেসারে ঠেলতে বাধ্য করছে। আর যে ফোর্স বা বলটা বাধ্য করছে, সেটাকে বলা হয় কি, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। সেটাকে কি বলা হয়, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। বুঝতে পারলি প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সটা কি? বায়ুর চাপ ঢাল তৈরি হচ্ছে কেন, সেই কারণে একটা বল তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে বাতাসটাকে, যে বলটার দ্বারা এটা হচ্ছে সেটাকে বলা হয় প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কে সংক্ষেপে কি লেখা হয়, পিজিএফ। এই দেখ, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, বোঝা গেল। আচ্ছা, এবারে আমরা কোরিওলিস ফোর্স যখন পড়েছি, কোরিওলিস ফোর্স হচ্ছে কি না, কোরিওলিস ফোর্স হচ্ছে একটা সিউডো ফোর্স, মানে ছদ্ম বল। এটাকে বলা হয় কিনা, ছদ্ম বল। এটা কিন্তু কোনো ধরনের কি নয়, এটা কোনো ধরনের ফোর্স বা বল নয়, কিন্তু এটা ছদ্ম বল। কিসের জন্য তৈরি হয়, এটা হচ্ছে আর্থের রোটেশনের জন্য। আর্থের যে রোটেশন, ঠিক আছে, রোটেশন মানে কি, রোটেশন মানে হচ্ছে আবর্তন গতির জন্য, পরিক্রমণ গতি নয় কিন্তু। রোটেশন মানে হচ্ছে আবর্তন গতির জন্য যেটা তৈরি হচ্ছে, সেই আবর্তন গতির জন্য যে আমার এটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কিনা, সেটাকে বলা হচ্ছে আমার আর্থের রোটেশন। এই আর্থের রোটেশনের ফলেই কিন্তু আমার কি হয়, আর্থের রোটেশনের ফলেই আমার কিন্তু এই আমার কোরিওলিস ফোর্সটা তৈরি হয়। এই কোরিওলিস ফোর্সের কাজ কি, কোরিওলিস ফোর্সের কাজ হচ্ছে সমস্ত বাতাসকে তার যেদিকে যাওয়ার কথা সেই দিক থেকে দিকটা বিক্ষেপ ঘটানো। যেদিকে যাওয়ার কথা সেদিকে যাবে না, কাজ করে। আমি বলেছিলাম যে কোরিওলিস বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তার অভিমুখের সঙ্গে লম্ব ভাবে কাজ করে। তার মানে কি, বাতাসটা যাচ্ছে এইদিকে, এটা কাজ করবে কোন দিকে, আইদার এই দিক থেকে, না হলে এই দিক থেকে। বোঝা গেল, বাতাসটা যাচ্ছে এই দিক থেকে, ঠিক আছে, তাহলে ভালো করে পড়ি, এটা বাতাসটা যাচ্ছে এই দিক থেকে এইদিকে, এবারে কি হবে না, এভাবে এবারে তোর কোরিওলিস ফোর্সটা কাজ করবে আইদার এই হলে এই দিক থেকে, ঠিক আছে, তবেই তো 90 ডিগ্রি হবে। সবসময় সমকোণে কাজ করে, সবসময় কি, বাতাসের অভিমুখের সঙ্গে সমকোণে কাজ করে। তাহলে বাতাস যাচ্ছে এইদিকে, হয় এই দিক থেকে হবে, না হলে এই দিক থেকে হবে। এবার উত্তর গোলার্ধে হবে ডান দিক থেকে, মানে এই হেমিস্ফিয়ারে নর্থে এটা হবে, মানে উত্তর গোলার্ধে সবসময় ডান দিক থেকে কাজ করবে, আর দক্ষিণ গোলার্ধে বা সাউথে হচ্ছে সবসময় বাম দিক থেকে কাজ করবে। কিন্তু সবসময় কি হবে, সবসময় পারপেন্ডিকুলার হবে, বা কোরিওলিস ফোর্স সবসময় কিন্তু বাতাসের সঙ্গে 90 ডিগ্রি। এইটুকু বুঝতে পেরেছিস আশা করি। এবারে এবারে কেসটা কি হয় না, এবারে যে জিনিসটা কি না, এই ছবিটা ভালো করে দেখ, তাহলেই বুঝতে পারবি। বাতাসে কোন দিকে, বাতাসের যাওয়ার কথা, বাতাসের যাওয়ার কথা কোন দিকে, অ্যারোটা দেওয়া রয়েছে, তার মানে বাতাসটা যাওয়ার কথা কোন দিকে, বাতাসটা যাওয়ার কথা এই দিক থেকে এইদিকে। বাতাসটা যাওয়ার কথা কোন দিকে, এই দিক থেকে এইদিকে যাওয়ার কথা। কারণ কি, এদিকটা হাই প্রেসারটা, এই দিকটা আমার কি রয়েছে, হাই প্রেসার, আর এই উপরের দিকটা কি রয়েছে, এই দিক থেকে এইদিকে যাওয়ার কথা। কিন্তু বাতাসের এইখানেই কিন্তু দুটো জিনিস কাজ করবে। তাহলে বাতাসটা যাওয়ার কথা হাই প্রেসার থেকে লো প্রেসার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফোর্সের জন্য, বা যেটা একটু আগেই বললাম যে বায়ুর যে সাধারণ নিয়ম, সেটা কি হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপ দিকে ফ্লো করবে। তাহলে সেই অনুসারে আমার আসবে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স কিভাবে কাজ করে বললাম, সব সময় সমকোণে কাজ করে, ঠিক আছে, সব সময় সমকোণে কাজ করে। এই অ্যারোটা উল্টো দিকে দেওয়া রয়েছে, মানে অ্যারোটা ঠিকই দেওয়া রয়েছে, কিন্তু এটা এই সাইডে করলে জিনিসটা বুঝতে যত সুবিধা হতো, এই দিকটায় এরকম ভাবে কাজ করবে। বাতাসে যাওয়ার চেষ্টা করছে সোজা, কিন্তু এই দিক থেকে কোরিওলিস ফোর্সটা কাজ করছে, এই দিক থেকে কাজ করছে 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি। তাহলে যখনই এই দিক থেকে ঠেলবে, তখন কি হবে, তার মাথা ঘুরে গেছে এদিকে, বোঝা গেল।
আবার 90 ডিগ্রি হবে, মানে এই দিক থেকে কাজ করবে, আবার কি হবে ডান দিকে ঘুরবে, আবার কি হবে 90 ডিগ্রি কাজ করবে এরকম ভাবে, আবার কি হবে ডান দিকে ঘুরবে, আবার যখন 90 ডিগ্রি ভাবে কাজ করবে তখন কি হবে এরকম ভাবে কাজ করবে, তখন আবার কি হবে আবার ডান দিকে ঘুরবে। এইভাবে কি হবে, এইভাবে একটা সময় পর এই কোরিওলিস ফোর্স, এই সিএফ কোরিওলিস ফোর্স এবং এই পিজিএ মানে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের মধ্যে একটা ভারসাম্য দেখা যাবে। কি বললাম ভালো করে বুঝ, বাতাসটা যাওয়ার চেষ্টা করছে কোন দিকে, হাই প্রেসার থেকে লো প্রেসার, এটা কিসের জন্য হচ্ছে, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের জন্য হচ্ছে। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স চাইছে সবসময় সোজা পথে নিয়ে যেতে, কিন্তু কোরিওলিস ফোর্স চাইছে কি না একেবারে সোজা পথে যেতে দেবো না, বাঁকা পথে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স সবসময় চাইছে কি যে বায়ুচাপ ঢাল অনুসারে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাক, সেরকমই যাওয়ার চেষ্টা করছিল এটা, কিন্তু সেখান থেকে কি আছে কোরিওলিস ফোর্স আছে, কোরিওলিস ফোর্স সবসময় সমকোণে কাজ করে, তাহলে এই দিক থেকে কেউ ঠেলে তাহলে কি হবে, সে অটোমেটিক ডান দিকে কি হবে, ডান দিকে ঝুঁকে যাবে। কেউ যদি আমাকে বাঁ দিক থেকে ঠেলে জোর করে তাহলে আমি কি হবে ডান দিকে আমি ঝুঁকে যাবো, তাহলে এই দিক থেকে কেউ ঠেলছে মানে কোরিওলিস ফোর্স ঠেলছে এই দিক থেকে, তার মানে বাতাসটা ডান দিকে ঝুঁকে গেছে দেখ, ঠিক আছে। আবার এখানে যখন যাবো এখানেও আবার ডান দিক থেকে ঠেলবে, সবসময় 90 ডিগ্রি কোণে ঠেলবে, আবার কি হবে ডান দিকে ঘুরে যাবে, এরকম ভাবে কি হবে, এরকম করবে কিন্তু কিন্তু সে কিন্তু ঝুঁকতে থাকবে, এরকম ভাবে কিন্তু সে কিন্তু ঝুঁকতে থাকবে। এইভাবে কিন্তু একটা সময় পরে কি হবে, একটা সময় পরে বাতাসটা কি, এক সেকেন্ড দাঁড়ানো, কে জয়েন হতে পারছে না বলছে, এক সেকেন্ড দাঁড়ানো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, কে জয়েন হতে পারছে না বলছে, হ্যাঁ তো জয়েন হয়েছে, রিয়া জয়েন হতে পারছে না নাকি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবারে দেখো কোনটা বোঝাচ্ছিলাম, হ্যাঁ আগের দিনে জিনিসটা বোঝাচ্ছিলাম যে জিওস্ট্রপিক উইন্ডের জায়গাটা, তাহলে একটা সময় আসবে তখন কি হবে, তখন এই কোরিওলিস ফোর্স আর এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স দুজনের মধ্যে কি হবে ভারসাম্য তৈরি হবে, ব্যালেন্স তৈরি হবে। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স চাইবে কি, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স চাইবে বাতাসটাকে উপর দিকে নিয়ে যাওয়ার, আর কোরিওলিস ফোর্স চাইবে কি এই দিকে নিয়ে যাওয়ার। কারণ কিভাবে কাজ করে কোরিওলিস ফোর্স আমি একটু আগে বললাম যে লম্বভাবে কাজ করছে, আর প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স সবসময় চাইছে কি, সবসময় চাইছে যে এটাকে বায়ুচাপ ঢাল অনুসারে নিয়ে যেতে। ঠিক একটা সময় আসবে যখন কি হবে এই দুটোর মধ্যে ব্যালেন্স অবস্থায় চলে আসবে এবং বাতাসটা কোনো দিকেই ইনফ্লুয়েন্স না হয়ে এটা কি হবে, এটা একটা আইসোবার লাইন বরাবর কিন্তু, বা দুটো আইসোবার লাইনের মাঝ বরাবর কিন্তু সোজা পথে প্রবাহিত হতে থাকবে। কি বললাম, দুটো আইসোবার লাইন, এগুলো তো আইসোবার লাইন বা সমচাপ রেখা, এই একটা সমচাপ রেখা, এই একটা সমচাপ রেখা, এই রেখাটা দিয়ে দেওয়া রয়েছে, এটা একটা সমচাপ রেখা। তাহলে কি হবে, সেটা কিন্তু একটা সমচাপ রেখার সঙ্গে সমান্তরাল ভাবে প্রবাহিত হবে, আর এটাকেই বলা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ডস। এখানে কারো কোনো সমস্যা থাকলে বল, কোন জায়গায় কোনো সমস্যা থাকলে বল। হ্যালো। বল। হ্যাঁ বলছি একটা সমচাপ রেখার সাথে কি বললি? হ্যাঁ এই যখনই এটা ভারসাম্য অবস্থায় চলে আসবে তখনই কি হবে, তখনই দুটো সমচাপ রেখার সঙ্গে সমান্তরাল হয়ে প্রবাহিত হবে, বা দুটো সমচাপ রেখার মাঝ বরাবর এটা প্রবাহিত হবে। বাতাসটা কোন দিকে যাচ্ছে, বাতাসটা এরকম ভাবে যাচ্ছে, তার মানে কি, তার মানে এই একটা সমচাপ রেখা, মানে এই যে লাইনটা সমচাপ রেখা মানে কি একই চাপযুক্ত রেখা স্থানগুলোকে আমরা যে রেখা দ্বারা ইয়ে করি অঙ্কন করি, তাহলে এই একটা সমচাপ রেখা আর এই একটা সমচাপ রেখা, এইটা 500 মিলিবারের সমচাপ রেখা, এটা 504 মিলিবারের সমচাপ রেখা বা কন্ট্রোল লাইন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এর মাঝ বরাবর কিন্তু কি হবে সমান্তরাল ভাবে প্রবাহিত হবে, মানে ব্যালেন্স ভাবে প্রবাহিত হবে, না উপর দিকে এরকম কোনাকুনি যাবে বা নিচ দিয়ে কোনাকুনি যাবে, ঠিক আছে। এটা কি হবে, সেটা সোজাসুজি যাবে। তো এটাকেই বলা হচ্ছে কিনা, এটাকেই বলা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ড। বুঝতে পারলি কেসটা কি হলো, বল। হ্যাঁ রে, বুঝা গেছে, মানে ব্যাপারটা বলছে মাঝ বরাবর প্রবাহিত হবে দুটো সমচাপ রেখার মাঝ বরাবর। হ্যাঁ এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, কি বলে একটা ব্যালেন্স অবস্থায় চলে আসবে। এবারে এই ব্যালেন্স অবস্থাটা কোথায় দেখা যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে জিওস্ট্রপিক জিনিসটা আমি তাহলে আমি তো দেখতে পেতে পারি, আমি সাধারণ ভূপৃষ্ঠের কাছাকাছি দেখতে পেতে পারি, কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি আমি দেখতে পাবো না। তার কারণ হচ্ছে এখানে তোরা হয়তো দেখবি, দাঁড়া এখানে যদি আছে তাহলে দেখতে পাবি, এই দেখ in the upper atmosphere 2 and 3 km above the surface are free from the frictional effect of the surface and controlled by the pressure gradient and Coriolis force। তার মানে কি, এটা আমি ভূপৃষ্ঠ থেকে 2 থেকে 3 কিলোমিটার উপরে দেখতে পাবো। 2 থেকে 3 কিলোমিটার মানে প্রায় 3000 মিটার, 2000 মিটার থেকে 3000 মিটার উপর থেকে আমি এই জিওস্ট্রপিক উইন্ডটা দেখতে পাবো। কেন পাবো, তার কারণ হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে কি রয়েছে, এখানে আর একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে কি ফোর্স, এটা বলেছিলাম ফ্রিকশনাল ফোর্স, বা যেটাকে বলে থাকি আমরা ঘর্ষণ জনিত বল।
ঘর্ষণজনিত বল মানে কি, কোনো জায়গায় উঁচু নিচু পাহাড় পর্বত রয়েছে, তাহলে বাতাস যখনই কোনো একটা দিক থেকে একদিকে যাওয়ার চেষ্টা করবে, এখানে যদি কোনো একটা উঁচু নিচু জায়গা রয়েছে, বা একটা ধর এখানে প্ল্যাটু রয়েছে, বা ধরতে পারিস মোনাডনক রয়েছে, বা যে কোনো জিনিস হতে পারে, ছোট পাহাড় রয়েছে, ছোট টিলা রয়েছে, সে কি করবে, এই বাতাসটাকে এই দিক থেকে আটকা দেবে বা এই দিকে বাধা দেবে। তার মানে কি, তার মানে বাতাসটাকে সে আটকাবে সবসময়, ঘর্ষণজনিত বলের কারণে কি হবে, বাতাসটাকে সবসময় আটকাবে। বোঝা গেল? তাহলে তার ফলে কি হবে, তার ফলে বাতাসের গতিবেগটা কমতে থাকবে, আর বাতাসের গতিবেগ যখনই কমতে থাকবে তখনই কিন্তু জিওস্ট্রপিক উইন্ড কিন্তু তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ কোরিওলিস ফোর্সের মান বা কোরিওলিস বলের মান যত বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়, তত কোরিওলিস ফোর্সের মান বৃদ্ধি পায়। মানে একটা বাতাস যত গতিবেগ বাড়বে, তার উপর কোরিওলিস বলের প্রভাব তত বাড়বে। উল্টো ভাবে বললে কি হবে না, একটা বাতাস যত বেশি গতিবেগ পাবে, তার দিকটা তত বেশি বিক্ষেপ হবে। কেন বিক্ষেপ হবে? কারণ কোরিওলিস ফোর্সের মানটা বাড়বে। কি বললাম বুঝতে পারলি? একটা বাতাসের যত গতিবেগ বাড়বে, তত তার মধ্যে কোরিওলিস ফোর্সের মানটা বাড়বে। আর কোরিওলিস ফোর্সের মান যদি বাড়ে, কোরিওলিস ফোর্সের কাজ কি, বাতাসটাকে দিক বিক্ষেপ ঘটানো, তত বেশি পরিমাণে দিকটা বিক্ষেপ ঘটবে বাতাসটা। বোঝা গেল? এবার ভূপৃষ্ঠের সমান্তরালে যখন বাতাস প্রবাহিত হচ্ছে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে যখন বাতাস কোনো প্রবাহিত হচ্ছে, সেখানে ঘর্ষণজনিত বল রয়েছে, সে কি করবে, সে বাতাসটাকে কমিয়ে, বাতাসের গতিবেগ কমিয়ে দিতে চাইবে। আর বাতাসের গতিবেগ যখনই কমবে, সেখানে কোরিওলিস ফোর্সের মানটাও কমবে। বাতাসের গতিবেগ কমা মানে কি, কোরিওলিস ফোর্সের মানটাও কমবে, তাহলে দিক বিক্ষেপ কম ঘটবে। বোঝা গেল? যার ফলে কি হবে, জিওস্ট্রপিক ভারসাম্য পাবে না। তখন কিন্তু প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সটা বেড়ে যাবে, কারণ বায়ুচাপ ঢালের ফলেই তো আমাদের বাতাস প্রবাহিত হয়। কোরিওলিস ফোর্স যদি না থাকতো, তাহলে কি হতো, বাতাস এরকম এরকম সোজা যেত। কোরিওলিস ফোর্স আছে বলে তবেই না এটা কিন্তু দিক বিক্ষেপ ঘটছে। তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে কোরিওলিস বলের মান কম থাকে, তার কারণ হচ্ছে ঘর্ষণজনিত বলটা বেশি থাকে। আর ঘর্ষণজনিত বল মানে কি, সেটা গতিবেগটা কমিয়ে দেয় বাতাসের। আর বাতাসের গতিবেগ কমিয়ে দেওয়া মানেই কি হবে, কোরিওলিস ফোর্সের মানটাও কমে যাবে। বাতাস যদি জোর না প্রবাহিত হয়, কোরিওলিস ফোর্স কাজ করবে কি করে? বোঝা গেল? তাহলে এই কারণে কিন্তু কি হয় না, 2 থেকে 3 কিলোমিটার উপর থেকে আমরা কিন্তু প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্সের মধ্যে ভারসাম্য দেখতে পাবো এবং জিওস্ট্রপিক উইন্ড দেখতে পাবো। বোঝা গেল? আর এই কারণেই কি হয়, এই কারণে আমাদের একটা জিনিস তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে কিনা, সেটাকেই বলা হচ্ছে আমাদের জিওস্ট্রপিক উইন্ডস বা জিওস্ট্রপিক এই জেট স্ট্রিম। যে স্ট্রিমটা হচ্ছে জিওস্ট্রপিকের সঙ্গেই কিছুটা কিন্তু রিলেটেড। কিরকম ব্যাপারটা দেখ, জেট স্ট্রিমটা প্রথমে আগে বুঝতে হবে জেট স্ট্রিম জিনিসটা কি। দেখ, জেট স্ট্রিম জিনিসটাকে কি বুঝতে হবে, জিওস্ট্রপিক উইন্ড আশা করি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই। এবারে জেট স্ট্রিমের জায়গাটা একটু আমাকে ভালো করে বুঝতে হবে যে জেট স্ট্রিমের ব্যাপারটা কি রয়েছে। দেখ, ফার্স্টে হচ্ছে জেট স্ট্রিম জিনিসটা কি সেটাকে জানতে হবে। ঠিক আছে, জেট স্ট্রিম, জেট স্ট্রিম বা জেট বায়ু প্রবাহ, এটাকে স্ট্রিম বলা হচ্ছে কারণ এটা স্রোতের মতো প্রবাহিত হয়। জলের যেমন স্রোত রয়েছে, সেরকম স্রোতের মতো প্রবাহিত হয় বলে এটাকে অনেক সময় স্ট্রিম বলা হয়। ঠিক আছে, এটাকে ইয়ে না বলে, জেট বায়ু প্রবাহ বা জেট উইন্ড না বলে এটাকে কি বলে, স্ট্রিম বলা হয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে এর গতিবেগটা অত্যন্ত বেশি, এবং এটা কি হয় না, এটা ওই স্রোতের মতো প্রবাহিত হয়, জলের স্রোতের মতো প্রবাহিত হয়। ঠিক আছে, এবারে এই যে জেট স্ট্রিম, এই জেট স্ট্রিম জিনিসটা কি, এই জেট স্ট্রিম বুঝতে হলে আগে কয়েকটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য জানতে হবে, যেগুলোর মধ্যে এর মানে জেট স্ট্রিম জিনিসটা কি সেটা লুকিয়ে রয়েছে। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে এই জেট স্ট্রিমটা হচ্ছে একটা অপেক্ষাকৃত বলয়ের মধ্য দিয়ে যাবে। ফার্স্ট হচ্ছে কি না, ফার্স্ট হচ্ছে সংকীর্ণ বলয়ের মধ্য দিয়ে যাবে। তার মানে কি, তার মানে এই যে জায়গাটা দিয়ে প্রবাহিত হবে, সেই জায়গাটা অনেক বেশি সংকীর্ণ, অনেক বেশি সংকীর্ণ মানে অনেক বেশি ছোট, মানে এটা হচ্ছে ন্যারো, মানে অনেক বেশি চওড়া নয়। ছোট মানে কি, ছোট মানে এই চওড়াটা, চওড়াটা অনেক বেশি নয়। ঠিক আছে, এই চওড়াটা কি অনেক বেশি নয়, মানে খুব কাছাকাছি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তার মানে কি, একটা হচ্ছে ন্যারো জোন, একটা ন্যারো জোন বা একটা হচ্ছে কি না, একটা সংকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে কি হবে, জেট স্ট্রিমটা প্রবাহিত হবে। ফার্স্ট। সেকেন্ড কি হচ্ছে, এটা আমরা 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 দেখতে পাবো কোথায়, আমরা দেখতে পাবো এটা ঊর্ধ্ব টপোস্ফিয়ারে। ঠিক আছে, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে, ঊর্ধ্ব টপোস্ফিয়ার, ঊর্ধ্ব টপোস্ফিয়ার বা আপার টপোস্ফিয়ার, আপার ট্রোপোস্ফিয়ার, মানে যেখানে আমাদের টপোস্ফিয়ার শেষ হচ্ছে সেই জায়গাটাতে আমরা দেখতে পাবো ফার্স্ট। ঠিক আছে, এটা মানে তাহলে এক্সটেন্ড কতটুকু হবে, মানে মোটামুটি ভাবতে পারিস যে ওই 7 থেকে 14 কিলোমিটার এই জায়গাটাতে কিন্তু হয়ে থাকে, 7 থেকে 14 কিলোমিটার, বা এটা ইয়ে করে, এটা ভেরি করে, বলছি পরে জিনিসগুলো। ঠিক আছে, মোটামুটি এটা এভারেজ আর কি। না, আর হচ্ছে এই যে গতিবেগ, এই গতিবেগটা অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স কত হয়, 100 নট, KNOT, নট। এবারে নট জিনিসটা আমাকে কি জানতে হবে, এক নট মানে হচ্ছে, এক নট মানে হচ্ছে, নটটা হচ্ছে গতিবেগ মাপার একক, বায়ুর গতিবেগ মাপার একক। ঠিক আছে, এক নট মানে হচ্ছে 0.514 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এর মানে ভ্যালুটা আর কি। নটটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, সেখান থেকে ভ্যালুটা আমি বের করতে পারবো কত, 0.514 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 0.514 গেলে সেটাকে আমরা বলবো। আর
নট মানে হচ্ছে নটিক্যাল মাইল, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। ওই নট মানে হচ্ছে যেটা আমরা জানি ওই সমুদ্র ইয়ের ক্ষেত্রে, বাতাসের ক্ষেত্রে ইয়ে করা হয়, মাপা হয়, ওইটাই, ঠিক আছে। 0.514 মিটার পার সেকেন্ড, বা এটা অনেক সময় বলা হয় 1.1, মানে প্রতি ঘন্টায় 1.15 মাইল, বোঝা গেল? মানে 100 নট মানে অনেকটাই, 100 নট মানে এবারে অনেকটাই, হিসাব করে দেখলেই বুঝতে পারবে যে অনেক। 115 মাইল পার আওয়ার মানে 1 ঘন্টায় 115, প্রচন্ড স্পিডে বাতাসটা প্রবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে? আর মোটামুটি এগুলো জানলেই হবে, এগুলো জানলেই হবে। এবং এটার গভীরতা হয় কিরকম না, গভীরতা বলতে এটা কতটা গভীর হতে পারে বা কতটা চওড়া হতে পারে, সেটা হচ্ছে প্রায় 2 থেকে 4 কিমি, ঠিক আছে। 2 থেকে 4 কিমি মানে অনেকটাই এলাকা জুড়ে বা অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রবাহিত হয়। তাহলে ফার্স্ট হচ্ছে কি, এটা সংকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেকেন্ড হচ্ছে কি, আপার ট্রপোস্ফিয়ারে প্রবাহিত হয়, ঠিক আছে। এটা নিচের সাথে কোনো সঙ্গ নেই, এটা ভূপৃষ্ঠের সঙ্গে আছে, কিছু কিছু রয়েছে যেগুলো স্থানীয় জেট বা লোকাল জেট, সেগুলো কিছু কিছু রয়েছে, খুব কম, তাও সেটা মানে কিছু সামান্য কিছু এলাকায়। আর কি, এর গতিবেগ হচ্ছে 100 নট এভারেজ, বারবার বলছি এটা কিন্তু, আছে 100 থেকে 300 নট পর্যন্ত চলে যায় এটা, বোঝা গেল? এর যে বেধ বা এর যে পুরুত্ব, বা যেটাকে বলা হয় এর যে থিকনেস, কতটা পুরু রয়েছে, সেটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার, মানে অনেকটাই বেশি। জেট স্ট্রিমের যে ইয়েটা বেশি, বোঝা গেল? এইটা হচ্ছে জায়গা। তাহলে জেট স্ট্রিম যদি বলা হয় যে জেট স্ট্রিম জিনিসটা কি, যদি সংজ্ঞা বলতে বলে, তাহলে এরকম বলতে পারো যে কি, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস অ্যাড করি যে সাধারণত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, এটা কিন্তু ওয়েস্ট টু ইস্ট, মানে তার মানে এরকম ভাবে প্রবাহিত হয়, ওয়েস্ট টু ইস্ট। এখানেও কেস রয়েছে যে আর একটা জেট রয়েছে, সেটা কিন্তু কিনা ক্রান্তীয় পূবালি, যেটা পড়াচ্ছি পরে, মাত্র ব্যতিক্রম, যেটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। কিন্তু সাধারণত ওই জন্য আমি কথা দিলাম যে সাধারণত মানে জেনারেলি বেশিরভাগ জেট স্ট্রিম গুলো ওয়েস্ট থেকে ইস্ট বা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, বোঝা গেল? তাহলে সংজ্ঞা বলতে বলে, তাহলে সংজ্ঞাগুলো এখান থেকে সাজানো যাবে যে কি, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে বা আপার টপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে 100 নট বা অত্যাধিক গতিসম্পন্ন করা যায় যে বায়ু স্রোতটাকে আমরা কি বলে থাকি, আমরা জেট স্ট্রিম বলে থাকি, ঠিক আছে। ঊর্ধ্ব টপোস্ফিয়ারে সংকীর্ণ বলয়ের মধ্যে যোগ করতে পারো, ঠিক আছে। পূর্ব দিকে অত্যাধিক গতিবেগ সম্পন্ন বা উচ্চ গতি সম্পন্ন, প্রায় 100 নটিক্যাল মাইল গতিবেগ সম্পন্ন যে বাতাস প্রবাহিত হয় বা যে বায়ু স্রোত আমরা দেখতে পাই, তাকে আমরা জেট স্ট্রিম বলে থাকি, বোঝা গেল? কোনো সমস্যা? কারো কোনো সমস্যা এখান থেকে? আচ্ছা, কারো কোনো সমস্যা যদি নাই তাহলে ঠিক আছে। এবারে জায়গাটা বললাম, এখান থেকে মোটামুটি অর্ধেক বৈশিষ্ট্য হয়ে গেছে, জানবো আস্তে আস্তে, তাহলে পরে এবার আমরা যে জায়গাটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে যে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আর জিওস্ট্রপিক বায়ু কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত, এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। একটা যে পশ্চিম থেকে পূর্ব দিকে এটা প্রবাহিত হয়, আবার ওটা প্রবাহিত হয়। এবারে আমরা যে জিনিসটা জানবো যে এটা আবিষ্কার কি করে হলো, এটা একটু জেনে নিই যে আবিষ্কার কি করে হলো, আমরা বুঝতে পারলাম কি করে। এইখানে একটা পিপিটি আছে, ওই পিপিটি দেখলে ভালো বুঝতে পারবে, এক সেকেন্ড। জেট স্ট্রিমটা এইটা হচ্ছে ব্যাপার, এবারে আরো কিছু জিনিস বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা অনলাইন থেকে, আমার নয়, এটা অনলাইন থেকে আমি দেখলাম, ভালো আছে এটা, ঠিক আছে। তো জেট স্ট্রিম, এই ইন্ট্রোডাকশন দিই যারা, তত হ্যাঁ ডিসকভারি, এই যে এটা ডিসকভারিটা দেখবো আমরা, ঠিক আছে। এখানে কি রয়েছে না, জেট স্ট্রিম ওয়াজ ডিসকভার ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোয়েন আমেরিকান জেট ফাইটার প্লেনস ফ্লাইং টুয়ার্ড দ্য জাপান ইস্ট টু ওয়েস্ট ফাউন্ড অফ ইম্পর্টেন্ট জিনিস, যে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, ঠিক আছে, 1939, যখন আমাদের কি চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন কি হচ্ছে না, তখন ওই যে জাপানে আমাদের যে ছিল আমাদের, ঠিক আছে, আমাদের ওই পরমাণু বোমা ফেলার কেসটা ছিল, ঠিক আছে, সেই সেই বিমানটা নয় কিন্তু এরকম বিমান আর কি, যেগুলো যুদ্ধ বিমান, সেগুলো আমেরিকা থেকে কোথায় যাচ্ছিল, জাপানে যাচ্ছিল, আমেরিকা থেকে জাপানে যাচ্ছিল। তার মানে লোকেশনটা যদি দেখিস, আমেরিকা থেকে জাপান, তার মানে ইস্ট থেকে ওয়েস্ট, ইস্ট থেকে কোন দিকে যাচ্ছে, ওয়েস্টের দিকে যাচ্ছিল, ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে,
তখন কি হয় না, তখন ওই বিমানটার নাম ছিল B-29। বিমানটার নাম ছিল কি B-29। এগুলো হচ্ছে কিনা, এগুলো হচ্ছে সব সামরিক বিমান, বা যেগুলোকে বলা হয় কিনা, যেগুলোকে বলা হয় বিভিন্ন ফাইটার জেট, যেগুলোকে বলা হয় ফাইটার জেট, ঠিক আছে, ফাইটার প্লেন বা ফাইটার জেট বলা হয়। সেইখানে কি করছিল না, ইস্ট থেকে ওয়েস্ট, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল, মানে আমেরিকা থেকে জাপান যাচ্ছিল, ঠিক আছে, কারো ঘর ভাঙতে বা তখন কি হচ্ছে না, তখন আমি আগেই বললাম যে কি জেট স্ট্রিমটা থেকে ইস্টে যায়, তার মানে প্রবাহিত হয় ওয়েস্ট থেকে ইস্টে। তার মানে কিন্তু একটা অবস্ট্রাকশন দেখা যায়, মানে কি এটা বাধা, which was moving in opposite direction west to, ওই যে জেট প্লেনটা যাচ্ছিল কমিয়ে দেয়, ঠিক আছে। এবার কি বলছে, while they return to their base, হ্যালো, শুনতে পাচ্ছিস? তখন তারা আবার ব্যাক করছিল, মানে প্রথমে ধর, আর এদিকটা হচ্ছে ওয়েস্ট, তাহলে ইস্ট থেকে ওয়েস্টে যখন যাচ্ছে প্লেন, স্টিমটা কি বাধা, গতিবেগটা কমিয়ে দিচ্ছিল স্টিমটা, ব্যাক করে যখন, তাহলে যে স্টিমটা এদিকে প্রবাহিত হয়, তখন আবার কি করে না, তখন আবার গতিবেগটা বেড়ে যায়। তারা তো করে আর কি, যারা পাইলটরা ছিল, এটার নামটা এসেছিল কি না, এটার নামটা এসেছিল যে জেট স্ট্রিম। জেট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটাই, এই ফাইটার জেট ছিল, বোঝা গেল, বা এটা হচ্ছে মেন রিসার্চ। হ্যাঁ, যে জেট স্ট্রিম কিন্তু এখনো পুরোপুরি ভাবে কি হয়নি, পুরোপুরি ভাবে ডিসকভার হয়নি। যেমন মনসুন, মনসুন এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে জানা যায়নি যে মনসুনের উৎপত্তি কি জন্য হচ্ছে বা কি কারণে হচ্ছে। অনেক থিওরি রয়েছে, জেট স্ট্রিম থিওরিও আমরা পড়বো মনসুনের সময়, বা আরো ধরনের যে থিওরি গুলো রয়েছে, ঠিক আছে, ডাইনামিক থিওরি, তারপরে, কিন্তু একটা থিওরি কিন্তু কি না পুরোপুরি কিন্তু সমালোচনা মুক্ত, মানে 100% যে মনসুনের সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারে বা মৌসুমীর উৎপত্তির কারণ নয়, ওইটা কিন্তু এখনো রিসার্চের আন্ডারে রয়েছে। এখন ভাবে কিন্তু কেউ এখনো আবিষ্কার করতে পারেনি যে কেন মনসুনটা ঠিক ওই একটা সময় আসে একটা সময় চলে যায়, ঠিক আছে, এই জিনিসটা এখনো কিন্তু পুরোপুরি ভাবে ডিসকভার হয়নি। ঠিক একই রকম জেট স্ট্রিমের যে উৎপত্তি, সেটাও কিন্তু পুরোপুরি ভাবে এখনো ডিসকভার হয়নি, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেগুলো পড়লাম সেগুলো দেখ। ফার্স্টে কি না, ফার্স্টে হচ্ছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় বাতাসটা। আচ্ছা, যে স্টিম মেজার থাউজেন্ড অফ কিমিজ ইন লেন্থ এন্ড ফিউ হান্ড্রেড কিমিজ ইন ওয়াইড, এগুলো তোকে জানার দরকার নেই। হ্যাঁ, দেয়ার সার্কুলেশন ইজ বিটুইন পোলস এন্ড 20 ডিগ্রি ল্যাটিটিউড ইন বোথ হেমিস্ফিয়ার। তার মানে কি, খুব ইম্পর্টেন্ট জিনিস এটাই, যে জেট স্ট্রিমটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে খুব একটা দেখা যায় না, খুব একটা দেখা যায় না, কখনো দেখা যায় কখনো দেখা যায় না, কখন দেখা যায় সেটা আমরা পরে বলছি, ঠিক আছে। কিন্তু নর্মালি দেখা যায় কি 20 ডিগ্রি নর্থ থেকে, 20 ডিগ্রি নর্থ সাউথ থেকে পোল পর্যন্ত, মানে 90 ডিগ্রি পর্যন্ত। তার মানে 20 ডিগ্রি নর্থ থেকে পোল ওপর দিকে, আর 20 ডিগ্রি সাউথ থেকে পোল, মাঝখানটা কিন্তু খুব একটা দেখা যায় না, বোঝা গেল। আচ্ছা, অলসো known as circumpolar whirl because this move around the poles of both hemisphere, both hemisphere যাচ্ছে, এটা অতগুলো ইম্পর্টেন্ট নয় এগুলো, ঠিক আছে। এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট, হ্যাঁ এইটা দেখ ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ জেট স্ট্রিম ইজ 480 কিলোমিটার পার আওয়ার, আর মিনিমাম হচ্ছে 108 কিমি পার আওয়ার। তার মানে বুঝতে পারছি 480 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় 480 কিলোমিটার, মানে কতটা স্পিডে এটা কিন্তু ট্রাভেল করতে পারে, মানে অত্যন্ত গতি সম্পন্ন একটা বাতাস, বুঝতে পারলি, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবারে আমাদের যেগুলো জানবো সেগুলো হচ্ছে এই যে জেট স্ট্রিম গুলো রয়েছে, মানে এখানে ছবিটা আছে কি, হ্যাঁ ছবিগুলো দেওয়া রয়েছে। না, এখানে খুব একটা ভালো ছবি দেওয়া নেই, এগুলো তো সেরকম নয়, ফালতু একটা। দেখ, খুব একটা ভালো দেওয়া নেই, আমরা এটাতেই যাই। হ্যাঁ, জেট স্ট্রিমের জায়গাটায় আমরা যাই, ঠিক আছে, জেট স্ট্রিমে ওই জায়গাটা পড়লাম আমরা। হ্যাঁ, এবারে আমরা পড়বো জিওস্ট্যাটিক পড়েছি, জিওস্ট্যাটিক আর দেখার দরকার নেই, ওই জিনিসটাই রয়েছে এখানে। হ্যাঁ, এখানে ওই জিনিসটাই রয়েছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক অফ জেট, এই আমাকে যেটা জানতে হবে যে টাইপস অফ জেট স্ট্রিম, টাইপস অফ টাইপস রয়েছে। দেখ, জেট স্ট্রিম হচ্ছে পোলার বা পোলার হয় এটাকে, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, একটা হচ্ছে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, ঠিক আছে, দু ধরনের, একটা হচ্ছে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, আর একটা হচ্ছে কিনা একটা হচ্ছে সাবট্রপিক্যাল। এই দুটো হচ্ছে মেন, এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে মেন জেট স্ট্রিম, এই দুটো হচ্ছে মেন, বাকিগুলো কিন্তু কি না, বাকিগুলো মাইনর, এগুলো হচ্ছে মেজর।
একটা যে পোলার, এই প্রথম একটা পোলার ফ্রন্ট বা যে শুধু পোলার বলা হয়, আর এই যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, এই দুটোই হচ্ছে মেন। বাকিগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো কিন্তু অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়, কিন্তু তা আমাদের জেনে যেতে হবে, কেন পরীক্ষার সময় অনেক সময় এগুলো দেয়। ঠিক আছে, মেন হচ্ছে দুটো, একটা হচ্ছে মেরু সীমান্তীয় জেট পোলার ফ্রন্ট জেট স্ট্রিম বা মেরু জেট, আর একটা হচ্ছে সাবট্রপিক্যাল বা যেটাকে বলা হয় কিনা, যেটাকে বলা হয় সাবট্রপিক্যাল মানে কি, সাবট্রপিক্যাল মানে উপক্রান্তীয় আর কি। সাবট্রপিক্যাল মানে হচ্ছে উপক্রান্তীয়, ক্রান্তীয়র উপরে, উপক্রান্তীয় পশ্চিম হচ্ছে মেন। কিন্তু এই দুটো কি করে তৈরি হয় সেটা আমাকে জানতে হবে। দেখ এখানে ছবিটা যদি আসে তাহলে ভালো, তাহলে কিন্তু ছবিটা আমাকে একটু দেখতে হবে। ছবিটা দেয়নি কিন্তু একটা ভালো ছবি আছে, যে অফিস খুলে গেল কোন দিক থেকে গেল। জেট স্ট্রিম ছবিগুলো আঁকলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে, এগুলো নেটের ছবিগুলো সব থেকে বেস্ট, কারণ এগুলো আঁকলে বোঝা যায় না, আর কিছু নয়। কি দিচ্ছে আমার জেট স্ট্রিম টাইপস ইএস। দেখ যা ওটা বটে, হ্যাঁ এই ছবিটা, এই ছবিটা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। হুম, দাঁড়া, একটু আসুক net। দেখ দেখ যেটা আগের দিন যেটা বোঝাচ্ছিলাম সেই জায়গাটা এখানে রয়েছে, দেখ ছবিটাতে দেখতে পাচ্ছিস সবাই, ছবিটা দেখ, দেখ এই ছবিটা আগের দিন যে জায়গাটা বোঝাচ্ছিলাম ওই জিনিসটাই দেখ এখানে রয়েছে। কিভাবে রয়েছে বলতো, এটা রয়েছে ওই আগের দিনে যেটা বোঝাচ্ছিলাম সেটা উল্টো, মানে এক সাইডটা দেখাচ্ছে। দেখ এখানে হেডলি সেল, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারেল সেল, এটা হচ্ছে পোলার সেল। এইখানে ইকুয়েটর মানে এটা নিরক্ষরেখার অঞ্চলটা, এই দিক থেকে এদিকে যাচ্ছে নিরক্ষরেখা। এটা হচ্ছে 30 ডিগ্রি নর্থ, মানে উত্তর দিকটা, উত্তর দিকটা দেখিছে, এটা উত্তর গোলার্ধ, এটা 30 ডিগ্রি নর্থ। আর এটা হচ্ছে 60 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে নর্থ পোল। তার মানে এই দিক থেকে এই মানে আমার পৃথিবীটাকে শুই দিয়েছে আর কি, উল্টে দিয়েছে, বুঝলে কেসটা কি হয়েছে। মানে পৃথিবীটা যদি এরকম হয়, পৃথিবীটা যদি এরকম হয়, ছবিটা দেখাইছে কিরকম হবে, ছবিটা দেখিয়েছে এর এই দিক থেকে এই দিকে, ঠিক আছে, এটা ইকুয়েটর, এই দিক থেকে পোলের দিকে দেখানো হয়েছে। দেখ ওই ছবিটাতে এখানে দেখানো হয়েছে, দেখ মানে ইকুয়েটর মানে নিরক্ষরেখা, সেখান থেকে 30 ডিগ্রি নর্থ মানে আমাদের মোটামুটি উপক্রান্তীয় অঞ্চলটা, তারপর 60 ডিগ্রি নর্থ, ঠিক আছে, আর তারপর হচ্ছে নর্থ পোল। এবারে ফার্স্টে যেটা বলছিলাম যে ফার্স্টে আমরা পোলার জেটটা দেখবো, পোলার জেট, ঠিক আছে, পোলার জেট বা যেটাকে বলতে মেরুক্রান্তীয় যে জেট। এই মেরুক্রান্তীয় জেটটা কেন তৈরি হচ্ছে, মেরুক্রান্তীয় দেখ জেটটা তৈরি হচ্ছে কোথায়, যেখানে ফ্যারেল সেল গেছে আর যেখানে পোলার সেল গেছে তার মাঝে দেখ এই মেরু জেটটা তৈরি হয়েছে বা পোলার জেটটা তৈরি হয়েছে। দেখ যেখানে আমার কি হয়েছিল আগের দিন, আগের দিনে বললাম, আগের দিনে জিনিসটা ভালো করে না বুঝলে আজকে বুঝতে পারবে না। তাহলে ফ্যারেল সেলটা আগের দিন বলেছিলাম আমি যে ফ্যারেল সেলটা কি হয়, ফ্যারেল সেল এরকম চক্রাকার হয়, আর পোলার সেলটা এরকম ভাবে চক্রাকার। ফলে কি হচ্ছে না, তার ফলে কি হয়, তার ফলে একটা সীমান্ত তৈরি হয়, একটা ফ্রন্ট তৈরি হয়। কেন তৈরি হচ্ছে ফ্রন্টটা বলতো, কেউ বলতে পারি ফ্রন্টটা কেন তৈরি হচ্ছে বল। এখানে ফ্যারেল সেল, এখানে পোলার সেল, এখানে ফ্রন্ট যে তৈরি হচ্ছে, ফ্রন্টটা কেন তৈরি হচ্ছে বল, কে বলতে পারবি। একটা কোল্ড উইন আর ফ্রন্ট, একটা হট উইন। হ্যাঁ এটা হচ্ছে মেন কারণ। মেন কারণটা কি, একটা হচ্ছে কোল্ড আর, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে কিনা আর একটা হচ্ছে হট উইন্ড, ঠিক আছে, দুটো কি হয় না, দুটোর জন্য আমার এখানে কিন্তু কি তৈরি হচ্ছে, এখানে আমার একটা
সীমান্ত তৈরি হচ্ছে, বা যেটাকে বলা হয় কিনা একটা ফ্রন্ট তৈরি হচ্ছে। এই ছবিটাও ভালো আছে, দেখ। তাহলে দেখ এইখানে কি তৈরি হচ্ছে, এখানে কি বললাম যে একটা ফ্রন্ট তৈরি হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখ 30° নর্থ মানে হচ্ছে কিনা, মানে হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এবারে ক্রান্তীয় অঞ্চল থেকে যখন বাতাসটা যাচ্ছে এই মেরু অঞ্চলের দিকে, তখন কি হচ্ছে না, এটা উষ্ণ বাতাস। আর মেরু অঞ্চল থেকে যে বাতাসটা আসছে, এই যে নিচে বাতাসটা যেটা আসছে, সেটা কি বাতাস? সেটা শীতল বাতাস। কারণ নর্থ পোল মানে কি ঠান্ডা, ঠান্ডা থেকে শীতল বাতাস আসছে। আর এইখান থেকে কি হচ্ছে, ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বাতাসটা যাচ্ছে কোন দিকে? এইদিকে। ক্রান্তীয় অঞ্চল থেকে যাচ্ছে 60°-র দিকে, 30° থেকে যাচ্ছে 60°-র দিকে। কোন বাতাস? এটা পশ্চিমে বায়ু। আমরা তো পড়েছি পশ্চিমে বায়ু কি হয়, ক্রান্তীয় অঞ্চল থেকে আমাদের মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এই যে বাতাসটা নিচের দিয়ে যাচ্ছে, এটা কি বাতাস? এটা হচ্ছে পশ্চিমা বায়ু। এটা হচ্ছে কি না, পশ্চিমা বায়ু। আর এই যে নিচ দিকে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে আসছে, মানে উত্তর গোলার্ধের নর্থ পোল থেকে 60°-র দিকে আসছে, সেটা কি বাতাস? সেটা হচ্ছে মেরু বাতাস বা মেরু বায়ু। এটা তো পড়েছি আমরা যে কর্কটক্রান্তীয় অঞ্চল থেকে 60° দক্ষিণ উত্তর দিকে যেটা যাচ্ছে বা মেরুবৃত্ত প্রদেশের অঞ্চলের দিকে যেটা যাচ্ছে, সেটাকে পশ্চিমে বায়ু বলা হয়। এটা আমরা পড়েছি। আবার উত্তর গোলার্ধে যেটা আমাদের নর্থ পোল, সেখান থেকে যখন বাতাসটা আসছে মেরুবৃত্ত প্রদেশের দিকে, সেটাকে কি বলা হয়? সেটাকে মেরু বায়ু বলা হয়। তাহলে মেরু বায়ুটা কি হয়? মেরু অঞ্চল থেকে আসছে মানে কি হবে? ঠান্ডা হবে। আর এই দিক থেকে যাচ্ছে মানে কি, ক্রান্তীয় অঞ্চল থেকে যাচ্ছে মানে কি উষ্ণ হবে। তাহলে এই উষ্ণ বায়ু এবং এই যে শীতল বায়ু, এই দুটো বায়ু কোথায় মিট করছে? মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে মিট করছে। এবং যখনই তারা সেখানে মিট করছে, কি হচ্ছে? সেখানে ফ্রন্ট তৈরি হচ্ছে। যখনই উষ্ণ বাতাস এবং শীতল বাতাস পরস্পরের সঙ্গে মিলিত হবে, তখন তারা কি তৈরি করে? তারা একটা সীমান্ত তৈরি করে, একটা ফ্রন্ট তৈরি করে। যেখানে কি হয়, ফ্রন্টে কি হয়, একদিকে থাকে শীতল সীমান্ত, একদিকে থাকে শীতল সীমান্ত, একদিকে থাকে উষ্ণ সীমান্ত। এবং যেখানে শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত ফর্ম করবে, সেখানে আমার কি হবে? বৃষ্টিপাত, বজ্রপাত, বা বলতে পারিস তুই ঝড় ঝঞ্ঝা পরিস্থিতি সৃষ্টি হয়। বোঝা গেল? আর এখানে যখন দুটো বাতাস যে ফর্ম করছে, তখনই কি হচ্ছে, তখনই এখান থেকে আমার কি তৈরি হবে? এখান থেকে আমার পোলার জেটটা কিন্তু তৈরি হবে। এখান থেকে কিন্তু আমার কি তৈরি হবে? পোলার জেটটা তৈরি হবে। তাহলে পোলার জেটটা কি হবে? পোলার জেটটা কিন্তু যখন এখানে ফর্ম করবে, তখন সেই পোলার জেটটা কিভাবে প্রবাহিত হবে? এটা তো আসছে আমার, এটা দেখ ছবিটা ভালো করে এখানে আঁকি, ভালো বুঝতে পারবি। এটা ধর পৃথিবীটা, এটা ধর পৃথিবীটা, ঠিক আছে? এটা ধর পৃথিবীটা, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয়, আর এটা হচ্ছে সুমেরু অঞ্চল। এবারে আমরা জানি কি, পশ্চিম বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়? পশ্চিম বায়ু সবসময় কর্কটক্রান্তীয় অঞ্চল থেকে এই দিকে যায়। আর মকর নিচের দিকটা আমি দেখাচ্ছি, নিচের দিকটা সেম হবে। বোঝা গেল? এই দিকটা দিয়ে যাবে। তার মানে কি? তার মানে এটা উষ্ণ বাতাস। আর মেরু বাতাসটা কোন দিক থেকে কোন দিকে আসে? এই দিক থেকে এই দিকে আসে। এবারে এরা দুজনে যখন মিট আপ করবে, তখন কি হবে? তখন এখানে একটা কি হবে? সীমান্ত তৈরি হবে, শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত গড়ে উঠবে। এবং এখান থেকে জন্ম হবে কি, এখান থেকে জন্ম হবে আমাদের একটা বাতাস। সেই বাতাসটাকে বলা হয় পোলার জেট, বা যেটাকে বলা হয় মেরু আমাদের জেট। বোঝা গেল? মেরু জেট। সেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? সেটা এই দিক থেকে এই দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে। এরকম ভাবে এরকম ভাবে যাবে, ঠিক আছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এই দিক থেকে এদিকে যাবে। বোঝা গেল? এই দিক থেকে এদিকে যাবে। এটাকেই বলা হচ্ছে মেরু জেট। কেন তৈরি হচ্ছে? কারণ হচ্ছে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য এটা তৈরি হচ্ছে। ডিফারেন্ট কি হচ্ছে? ডিফারেন্ট টেম্পারেচারের জন্য এটা তৈরি হচ্ছে। এই যে পোলার জেট দেখ, পোলার জেটটা দেখ, এই দিক থেকে যাচ্ছে কিনা, এই দিক থেকে যাচ্ছে আমাদের বাতাসটা, যে বাতাসটা হচ্ছে কিনা পশ্চিমে বায়ু। আর এই দিক থেকে আসছে কিনা আমাদের শীতল বাতাস বা পোলার এয়ার, যেটা, ঠিক আছে? এটা কি হচ্ছে না, এটা আমাদের এখানে কি সীমান্ত তৈরি করছে, দিয়ে এই দিক থেকে বাতাস একটা প্রবাহিত হবে, যেটাকে বলছি আমরা পোলার জেট স্ট্রিম। সেটা কি হবে? পশ্চিম থেকে পূর্ব দিকে হবে, ঠিক আছে? এটা কি হবে? পশ্চিম দিকে হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে পূর্ব দিকে বাতাসটাকে ঠেলে দেবে। বোঝা গেল? পূর্ব দিকে বাতাসটাকে ঠেলে দেবে। এটার একটা আরেকটা কারণ রয়েছে কি, পৃথিবীর আবর্তনের জন্য হতে পারে। মানে এটা রিসার্চের আন্ডারে আছে। এটা বলা হয় যে পশ্চিম থেকে পূর্ব দিকে কেন যাচ্ছে, তার কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে কি না, একটা কারণ হচ্ছে যে বাতাসটা আমাদের পৃথিবীর আবর্তনের জন্য কিন্তু হতে পারে যে পশ্চিম থেকে বাতাসটা পূর্ব দিকে যাচ্ছে। কারণ পৃথিবী কোন দিক থেকে কোন দিকে করে? পশ্চিম থেকে পূর্ব দিকে করে। তার ফলে বায়ুমণ্ডলটা পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে। এটা একটা কারণ হতে পারে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাসটা কেন হচ্ছে, পোলার জেট স্ট্রিমটা। বোঝা গেল? তাহলে পোলার জেট স্ট্রিম কেন উৎপত্তি হচ্ছে? দুটো ডিফারেন্ট আমাদের এয়ার, বা দুটো ডিফারেন্ট বলতে পারিস যে আহ আলাদা আলাদা এয়ার মাস বলতে পারিস, বায়ুপুঞ্জ বলতে পারিস। একটা পশ্চিমা বায়ু যাচ্ছে, আর একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম বা পোলার বায়ু যাচ্ছে, বা মেরু বায়ু যাচ্ছে। একটা শীতল, একটা উষ্ণ, পরস্পর যাওয়ার ফলে সীমান্ত তৈরি হচ্ছে দুটো আলাদা বায়ুর জন্য। এবং সেখান থেকে কি তৈরি হচ্ছে? পোলার জেট স্ট্রিম তৈরি হচ্ছে। বোঝা গেল? বল, কোনো সমস্যা থাকলে বল এখান থেকে। বল পোলার জেট স্ট্রিমটা বল, কিছু বুঝতে পারলে কিনা। বুঝতে পারলি কেসটা? পোলার জেট স্ট্রিম মানে হচ্ছে যে পোলার অঞ্চলে যেটা তৈরি হয়। পোলার অঞ্চল মানে একদম, বল।
বুঝতেই পারিস রে। হ্যাঁ, পোলার জেট স্ট্রিমটা তৈরি হয় এই কারণে, ডিফারেন্ট, দুটো আলাদা 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 বায়ুর জন্য, ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। এবার আমাদের কি রয়েছে না, এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বললাম কি না, যেটা বললাম যে উপক্রান্তীয় যেটা আমার জায়গাটা রয়েছে, উপক্রান্তি কিনা ট্রপিক্যাল জেট স্ট্রিম হলো। আচ্ছা, এই ট্রপিক্যাল জেট স্ট্রিমটাকে, এই সরি ট্রপিক্যাল নয়, যেটাকে বললাম কি না, যেটা হচ্ছে তোর কি বললাম, পোলার জেট স্ট্রিম। এই সব থেকে প্রথম উৎপন্ন হয়, মানে এটা সব থেকে তাড়াতাড়ি উৎপন্ন হয় এবং সব থেকে বেশি অঞ্চল জুড়ে দেখা যায়। এই জন্য এটাকে অনেক সময় কি বলা হয়, প্রাইমারি জেট স্ট্রিমও বলা হয় এটাকে। এটা কি বলা হয়, প্রাইমারি জেট স্ট্রিমও অনেক সময় বলা হয় থাকে, ঠিক আছে। এটাকে কিন্তু প্রাইমারি জেট স্ট্রিমে বলা হয় থাকে, এবং এটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে কিন্তু দেখা যায়। কোথায় না, মেরু বৃত্তীয় অঞ্চলে কিন্তু দেখা যায়। মেরু অঞ্চলে দেখা যায় না, মেরু অঞ্চল তো নর্থ পোল, তাহলে মেরু বৃত্তীয় অঞ্চলটাতে কিন্তু দেখা যায়। এটা অ্যাকচুয়ালি কোথায় দেখা যায় না, এটা মেনলি ওই মোটামুটি 60 ডিগ্রি অক্ষাংশ বলতে পারিস, 60 ডিগ্রি বোর্থ অক্ষাংশ, মানে উত্তর গোলক দক্ষিণ গোলক দুদিকে, বোঝা গেল, এই পোলার জেট স্ট্রিম। ট্রপিক্যাল জেট স্ট্রিম ওই একই ভাবে তৈরি হয়, একটা হচ্ছে হেডলি সেল, এই যে হেডলি সেল, ইকুয়েটর থেকে একটা হেডলি সেল তৈরি হচ্ছে, আর এখান থেকে একটা ফ্যারেল সেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এই উপক্রান্তীয় জেট স্ট্রিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিসের জন্য, আমাদের ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার জন্য, কারণ এই সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের উপর নির্ভর করছে আমাদের কি, যে ইন্ডিয়ান মনসুন যখন পড়বো আমরা, বা ভারতের মৌসুমী বায়ু যখন পড়বো, তখন সেখানে একটা থিওরি রয়েছে, জেট স্ট্রিম থিওরি। সেখানে এই যে আমাদের উপক্রান্তীয় জেট এবং ক্রান্তীয় একটা জেট রয়েছে, পূবালী জেট যেটাকে বলা হয়, এই দুটোই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। সাবট্রপিক্যাল জেট জিনিসটা কি না, সাবট্রপিক্যাল জেট জিনিসটা হচ্ছে যে আমাদের এই উপক্রান্তীয় অঞ্চলে যে জেট বায়ুটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। এবার এটা কি, এটাও সেম, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এবার এটাকে আবার কি বলা হয় না, এটাকে অনেক সময় ক্রান্তীয় পশ্চিমা জেটও বলা হয় থাকে। এটাকে কি বলা হয়, ক্রান্তীয় পশ্চিমা জেট, মানে কি ক্রান্তীয় অঞ্চলে তৈরি হচ্ছে এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, সেজন্য এটাকে অনেক সময় কি বলা হয়, ক্রান্তীয় পশ্চিমা জেটও অনেক সময় এটাকে বলা হয় থাকে, নামকরণ, ঠিক আছে। এটাকে অনেক সময় কি বলা হয়, এটাকে অনেক সময় এটাও কিন্তু নামকরণ বলা হয় থাকে, বোঝা গেল। এবারে এই যে ক্রান্তীয় আমাদের উপক্রান্তীয় যে জেটটা রয়েছে, এই জেটটার কিন্তু কি না, এই জেটটার কিন্তু সব জায়গায় গতিবেগ একই রকম থাকে না। এটার কিন্তু সব জায়গায় একই রকম গতিবেগ থাকে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা কিন্তু নিয়মিত নয়, মানে পোলার জেটটা যেমন পুরো পৃথিবীব্যাপী দেখা যায়, এই উপক্রান্তীয় জেটটা কিন্তু পুরো পৃথিবীব্যাপী দেখা যায় না। এটা কিন্তু কি হয় না, স্থানে স্থানে অনেক সময় এটা কিন্তু কি করে, এটা কিন্তু সেল আকারে দেখা যায়, মনে করে এইখানে দেখা গেল, আবার এইখানে দেখা গেল, ঠিক আছে, আবার এইখানে দেখা গেল, মাঝে হয়তো কিছু কিছু অংশ দেখা যায় না, ঠিক আছে, কিছু কিছু অংশ কি হয় না, দেখা যায় না। তার জন্য এই উপক্রান্তীয় জেটটা কিন্তু কি না, উপক্রান্তীয় জেটটার মানে গতিবেগ সব জায়গায় সব সময় একই রকম থাকে না, ঠিক আছে। এটা মনে রাখবি যে এটার গতিবেগ কি হয় না, এই এই কি বলতো উপক্রান্তীয় যে জেটটা, এটার গতিবেগটা শীতকালে বৃদ্ধি পায়। এটার গতিবেগটা বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায় আমিও জানি না, আমাকেও দেখতে হবে, ঠিক আছে, কেন বৃদ্ধি পায়, কারণ কোনো বই আমি দেখলাম নেই। শুধু শীতকালে কি হয় না, শীতকালে টেম্পারেচারের ডিফারেন্সটা বেশি হয়, মানে শীতকালে বিভিন্ন জায়গায় যে টেম্পারেচারের ডিফারেন্স, সেইটা অনেক বেশি হয়। মানে আমি বলতে চাইছি যে ওয়াটার এবং যে ল্যান্ডমাস, মানে জলভাগ এবং স্থলভাগের মধ্যে ডিফারেন্স অনেক বেশি হয় শীতকালে। এটা শীতকালে গতিবেগটা অনেক বেশি হয়, এবং গ্রীষ্মকালে কিন্তু এর গতিবেগটা কিন্তু অনেকটাই কমে যায়। শীতকালে গতিবেগ প্রায় 375 কিলোমিটার/আওয়ার বা আওয়ার পর্যন্ত চলে যায় সাবট্রপিক্যাল যেটা যে গতিবেগ, কিন্তু গ্রীষ্মকালে এটাই কিন্তু অনেকটা কমে যায়, প্রায় 200-250 পর্যন্ত নেমে যায়, ঠিক আছে। তো এটার কারণটা বলছে যে ওই শীত তাপমাত্রার যে ডিফারেন্স, সেই ডিফারেন্স অনেক বেশি হয়, আর ডিফারেন্স যদি তাপমাত্রার বেশি হয়, তাহলে কি হবে, বাতাসের তাপমাত্রার ডিফারেন্সও বেশি হবে, যার ফলে বাতাসটা বেশি গতিবেগ নিয়ে ছুটবে, ঠিক আছে। দুটো জায়গার মধ্যে যদি তাপমাত্রার ডিফারেন্সই না থাকে, তাহলে বাতাসটা প্রবাহিত হবে কেন, বোঝা গেল। তার ডিফারেন্স যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে গতিবেগটা বাড়বে। তো শীতকালে বলছে ডিফারেন্সটা বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা জিনিস বলে দিই যে শীতকালে কি হয় না, এই বাতাস মানে শীতকালে এই বায়ুটা, এই যে ট্রপিক্যাল জেটটা, সাবট্রপিক্যাল জেটটা, এটা কি করে, এটা ইকুয়েটরের দিকে মুভ করে, মানে মানে শীতকালে এই যে বাতাসটা রয়েছে এই উপক্রান্তীয় অঞ্চলে, এটা এটা কোন দিকে চলে আসে, অনেকটা নিরক্ষরেখার দিকে চলে আসে, অনেকটা কি হয়, নিরক্ষরেখার দিকে চলে আসে, এবং নিরক্ষর এরকম বাঁক নেয়, ঠিক আছে, এরকম ভাবে বাঁক নিয়ে কিন্তু প্রবাহিত, অনেকটা বাঁক নিয়ে প্রবাহিত হয় শীতকালে, ঠিক আছে। আর কি হচ্ছে, এই শীতকালে এই জেট বায়ুটা কি হয় না, জেট বায়ুটা আমাদের উচ্চতর হ্রাস। শীতকালে এই জেট বায়ুটা আগে যদি দেখা যেত যে 16 কিলোমিটার উপরে যাচ্ছিল, 12 কিলোমিটার বা 10 কিলোমিটারে নেমে যায় শীতকালে, ঠিক আছে, ভারী
শীতকালে আমার যেটা মনে হয় যে শীতকালে এটা বাতাসটা ভারী হওয়ার জন্যই কিন্তু এটা নিচে কিন্তু নেমে যায় অনেকটা, ঠিক আছে, প্রায় 10 থেকে 12 কিলোমিটার, যে কোনো জেট বায়ু কিন্তু অনেকটা নেমে যায় শীতকালে গ্রীষ্মকালের তুলনায়, ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে, ঠিক আছে। তাহলে 10 থেকে 12 কিলোমিটার কিন্তু জায়গায় কিন্তু চলে আসে, ঠিক আছে। এবারে এই যে জায়গাটা এই শীতকালে এই যখন বাতাসটা যখন এই নিচের দিকে নেমে যাচ্ছে নিরক্ষরেখার দিকে, তার মানে কি আমাদের ইন্ডিয়ার যে জায়গাটা তোরা যদি ভালো করে লক্ষ্য করিস, যে ইন্ডিয়ার যে আমাদের ইয়েটা রয়েছে, ইন্ডিয়ার যে আহ, তাহলে দেখতে পাবে কিনা ইন্ডিয়ার ইন্ডিয়ার কি রয়েছে না, ইন্ডিয়ার যে মাঝ বরাবর কি গেছে, কর্কট ক্রান্তি দেখা গেছে, মাঝ বরাবর কি গেছে, কর্কট ক্রান্তি দেখা গেছে, ঠিক আছে। তার ফলে কি হয় না, তার ফলে এই যখন বাতাসটা নিরক্ষরেখার দিকে চলে আসে তখন কি হয় না, তখন এক সেকেন্ড, হ্যাঁ, তখন কি হয় বাতাসটা এই নিরক্ষরেখার দিকে যখন এইখানে আমাদের কি গেছে না, এইখানে মোটামুটি কর্কট ক্রান্তি রেখাটা গেছে, ঠিক আছে, বা 37.5 ডিগ্রি যে আমাদের নর্থের যে রেখাটা গেছে। এবার যখনই বাতাসটা কি হচ্ছে, বাতাসটা তাহলে নিরক্ষরেখাটা কোন দিকে গেছে, নিরক্ষরেখাটা মোটামুটি ভাবে বলতে পারিস তুই এরকম জায়গায় গেছে, শ্রীলঙ্কার উপর দিয়ে বা শ্রীলঙ্কার একটু নিচ দিয়ে গেছে, বা শ্রীলঙ্কার অনেকটাই নিচ দিয়ে গেছে, ঠিক আছে, সেখানে গেছে। আচ্ছা, আন্দামান নিকোবরটা হচ্ছে কত না 6 ডিগ্রি 45 মিনিট, তার মানে আন্দামান নিকোবরেরও অনেকটা নিচে গেছে, ঠিক আছে। তাহলে এই যে নিরক্ষরেখাটা বা ইকুয়েটর যেটা, এই ইকুয়েটরের কাছাকাছি চলে আসে শীতকালে, আমি বলছিলাম তখন কি হয়, শীতকালের কাছাকাছি যখনই বাতাসটা বা জেট স্ট্রিমটা এদিকে চলে আসে, মানে সেটা একদম নিরক্ষরেখার কাছাকাছি, মানে নিরক্ষরেখাতে চলে আসে এমনটা নয়, নিরক্ষরেখার কাছাকাছি আসে, ঠিক আছে। আসলে থাকার কথা কোথায়, আসলে থাকার কথা উপক্রান্তীয়, মানে 30 ডিগ্রি নর্থে থাকার কথা, বা 30 ডিগ্রি বা 35 ডিগ্রি এরকম জায়গায় থাকার কথা। তখন কি হয় অনেকটা নিচে চলে আসে, অনেকটা কি হয় নিচে চলে আসে। তখন কি এখানে হিমালয় পর্বত রয়েছে, এই হিমালয় পর্বত দ্বারা কি হয় এই উপক্রান্তীয় যে আর একটা ভারতের এই দিকে মানে দাক্ষিণাত্যের মালভূমির উপর দিয়ে চলে যায়। কি বললাম যে শীতকালে যে উপক্রান্তীয় যে জেট, উপক্রান্তীয় জেটটা কোথায় দেখা যায় না, উপক্রান্তীয় জেটটা আমাদের দেখা যায় এই অঞ্চলটাতে সাব ট্রপিক্যাল যে মানে 30 ডিগ্রি নর্থের জায়গাটাতে দেখা যায়। এবারে এটা গ্রীষ্মকাল এবং শীতকালে কি হয় না, এটার উচ্চতার যেমন তারতম্য ঘটে, সেরকম গতিবেগেরও তারতম্য ঘটে। গ্রীষ্মকালে এটা অনেকটা গতিবেগ কমে যায়, শীতকালে গতিবেগ অনেকটা বেশি থাকে। এছাড়াও শীতকালে এই সাব ট্রপিক্যাল জেটটা এই 30 ডিগ্রি নর্থ থেকে অনেকটাই কিন্তু কি করে, অনেকটাই কিন্তু ইকুয়েটর বা নিরক্ষরেখা ছড়িয়ে যায়। যার ফলে কি হয় না, যার ফলে আমরা যদি ইন্ডিয়ার অবস্থানটা দেখি, কি এটা আমাদের নিরক্ষরেখা, এটা আমাদের কর্কটক্রান্তি রেখা, আর বাতাসটা যদি বা জেট স্ট্রিমটা যদি আগে 30 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে যাচ্ছিল, এখন কি হচ্ছে না, এখন এটা কিন্তু অনেকটাই নিচের দিকে যখন নেমে যায়, তখন এখানে হিমালয় পর্বত অনেক উঁচু রয়েছে। হিমালয় পর্বত কতটা উঁচু রয়েছে, প্রায় 8848 কিলোমিটার, ঠিক 8 মিটার। তার মানে কি, তার মানে প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি। তাহলে একে তো শীতকাল, শীতকাল মানে আমি কি বললাম যে অনেকটাই নিচে নেমে যায় বাতাসটা, বাতাসটা কি হয় মানে জেট স্ট্রিমটা অনেকটাই নিচে নেমে যায়। তাহলে প্রায় যদি 9 কিলোমিটারের কাছাকাছি চলে আসে, তাহলে কি হবে, হিমালয়টাকে বাধা প্রদান করবে, যার ফলে কি হয় দুটো শাখায় কিন্তু ভাগ হয়ে যায়, একটা তিব্বতে চলে যায়, আর একটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ার উপর দিয়ে চলে যায়, মানে ইন্ডিয়ার যে দাক্ষিণাত্যের মালভূমি তার উপরে কিন্তু অবস্থান করে। বোঝা গেল, এটা হচ্ছে জায়গা। এবং এই যে দাক্ষিণাত্যের মালভূমির উপরে অবস্থান করছে, এটা কিন্তু কি করে ইন্ডিয়ান মনসুনের উপরে কিন্তু একটা বিশাল প্রভাব বিস্তার করে। এটা কি করে ইন্ডিয়ান মনসুনের উপরে কিন্তু কি হয় বিশাল প্রভাব বিস্তার করে। আবার যখন কি হয় না, আবার যখন উত্তরায়ণ শুরু হয়, এটা শীতকাল মানে কি, শীতকাল মানে আমাদের এখানে ভারতের শীতকাল মানে কি, ভারতের শীতকাল মানে হচ্ছে সূর্যটা দক্ষিণ দিকে মুখ করতে শুরু করেছে। ভারতের শীতকাল মানে কি, ভারতের শীতকাল, ভারত তো উত্তর গোলার্ধে রয়েছে, তাহলে ভারতের শীতকাল মানে এখন তার মানে কি, তার মানে হচ্ছে এখন সূর্যটা কোথায় রয়েছে, সূর্যটা এখন মকরকান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিয়ে এবারে আস্তে আস্তে ঘুরছে, আর আস্তে আস্তে এবারে নিরক্ষরেখা হয়ে কর্কটক্রান্তি রেখার দিকে আসবে। তাহলে শীতকালে কি হচ্ছে ভালো করে বুঝ জিনিসগুলো, শীতকালে কি হচ্ছে না, শীতকালে যেহেতু আমাদের ভারতটা কোথায় রয়েছে, ভারতটা উত্তর গোলার্ধের দেশ, ভারতটা উত্তর গোলার্ধের দেশ হওয়ার জন্য শীতকাল মানে, ভারতের শীতকাল মানে হচ্ছে কি, ভারতের শীতকাল মানে হচ্ছে গোটা পৃথিবীতে তখন দক্ষিণায়ন চলছে। তখন কি চলছে, দক্ষিণায়ন, দক্ষিণায়ন মানে কি, দক্ষিণায়ন মানে কি দক্ষিণ দিকে বা দক্ষিণ গোলার্ধে সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে। এবার সূর্য যখনই লম্বভাবে কিরণ দেবে, আমি একটা জিনিস পড়েছিলাম প্রেসার বেল্ট, প্রেসার বেল্টে আমরা কি পড়েছিলাম, প্রেসার বেল্ট গুলো কি করে শিফট করে, প্রায় 5 ডিগ্রি করে বা 7 ডিগ্রি করে কিন্তু শিফট করে। কাকে দেখে শিফট করে, সূর্যকে দেখে শিফট করে, সূর্য যেদিকে যাবে প্রেসার বেল্ট গুলো সেদিকে শিফট করবে। ঠিক আছে, তাহলে সূর্য যখন শীতকালে দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে, প্রেসার বেল্ট গুলো দক্ষিণ দিকে কিছুটা করে সরে গেছে। এবারে যখনই আবার আস্তে 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 উত্তরায়ণ প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে, তখন কি হবে, তখন এই জেট স্ট্রিমটা যেটা দক্ষিণ আমাদের ভারতের দাক্ষিণাত্যের মালভূমির উপর ছিল, সেটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে উপর দিকে সরে যাবে, ঠিক আছে, আবার আস্তে আস্তে নিজের জায়গায় চলে যাবে। বোঝা গেল, এটা হচ্ছে মেন জায়গা, বুঝতে পারলি।
তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে উপক্রান্তীয় জেট বায়ু কেন সৃষ্টি হচ্ছে, তাহলে বলতে পারি যে আমাদের যে উপক্রান্তীয় অঞ্চল রয়েছে বা আমাদের যে ক্রান্তীয় অঞ্চল রয়েছে, সেই ক্রান্তীয় অঞ্চলে কি হয়, ক্রান্তীয় অঞ্চলের তাপ এবং চাপের যে দ্রুত পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে ওই যে মুভমেন্ট অফ যে আমাদের ইয়েটা হচ্ছে সূর্যের যে আপাত বার্ষিক গতি, ঠিক আছে, সূর্যের কি হচ্ছে চলন হচ্ছে আপাত বার্ষিক গতি যেটা হচ্ছে, তার ফলে কি হচ্ছে না, তার ফলে চাপ এবং তাপের দুটোরই কিন্তু দ্রুত পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে তাপ এবং চাপের পার্থক্যের জন্য। তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে, যার ফলে উপক্রান্তীয় জেটটা তৈরি হচ্ছে। এবং উপক্রান্তীয় জেট কিভাবে আমাদের ভারতবর্ষে নির্ভর করছে, কারণ এই যে বললাম শীতকালে কি হয়, অনেকটা নিচে নেমে যায়, তাহলে অনেকটা কাছাকাছি চলে আসে নিরক্ষরেখার কাছাকাছি, যার ফলে যখন এটা আমাদের ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয় না, এই হিমালয় পর্বতটা দুটো শাখায় ভাগ হয়ে যায়, একটা হচ্ছে উপর দিকে চলে যায় তিব্বত হয়ে, আর একটা দাক্ষিণাত্যের মালভূমির উপর অবস্থান করে। বোঝা গেল? আর এটাই কিন্তু কি করে, নিরক্ষরেখার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, যখন সেটা এই মৌসুমী বায়ুর উপরে একটা প্রভাব বিস্তার করে, যখন মনসুন পড়াবো, তখন থিওরি যখন পড়াবো, তখন ভালো বুঝতে পারবে এটা কি প্রভাব বিস্তার করে। বোঝা গেল? তাহলে বুঝতে পারলো উপক্রান্তীয় জেট জিনিসটা কি, একটু বইটা পড়বি, নাহলে কিন্তু বুঝতে পারবি না। আমি জন্য বললাম যে একটা সাথে একটা রিলেটেড, মানে একটা জিনিস না বুঝলে একটা জিনিস হয় না। প্রেসার বেল্ট যদি না বুঝিস, সেখানে টেম্পারেচার যদি না বুঝিস, প্রেসার বেল্ট বুঝতে পারবি না। প্রেসার বেল্ট না বুঝলে প্রেসার বেল্টের শিফটিং বুঝতে পারবি না, ঠিক আছে, কোরিওলিস ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, জিওস্ট্যাটিক ফোর্স না বুঝলে এগুলো বুঝতে পারবি না। তাহলে এগুলো সবগুলো একটা সাথে একটা রিলেটেড রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পারলি? বল কোন জায়গায় সমস্যা হলে বল, যদি কোনো জায়গায় আর বুঝতে সমস্যা আছে এখানটায়। উপক্রান্তীয় যে জিনিসটা বুঝতে পারলি কি ব্যাপার, কোনখানে দেখা যায়, কখন কেন গতিবেগ বেশি হচ্ছে, কেন কম হচ্ছে, ভারতের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এটা বোঝা গেল? বল। হুম, তো চুপচাপ কেন রে, বল কিছু। আচ্ছা, হ্যালো। দেখ, বল। আমি বলছি এই যে জেট স্ট্রিমটা মানে দেখ মানে জেট স্ট্রিমটা তো সেই এঁকে বেঁকে প্রবাহিত হয়, হুম, মানে ওইটা কেন হচ্ছে ওটা কি মানে জানোস কি? দেখ, জেট স্ট্রিমটা এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তার মানে হচ্ছে এটার, এটা বুঝতে পারবি কখন, এটা বুঝতে পারবি যখন আমি এরপরে পড়াবো জীবন চক্রটা, যখন পড়াবো তখন ভালো করে বুঝতে পারবি জিনিসটা, ঠিক আছে। মানে জেট স্ট্রিমটা অ্যাকচুয়ালি সার্পিল আকারে প্রবাহিত হয়। মানে এক ব্যাপারটা আমাকে বলি একটু, দেখ জেট স্ট্রিম, এখানে বললি যখন বলে দিই, জেট স্ট্রিম আর রোসবি তরঙ্গ দুটো জিনিস রয়েছে, ঠিক আছে, জেট স্ট্রিম রয়েছে আর কি রয়েছে, রোসবি ওয়েভ রয়েছে, দুটো জিনিস কিন্তু কাছাকাছি। জেট স্ট্রিম, আমি রোসবি ওয়েভটা ওই জন্য পড়াইনি, জেট স্ট্রিম আর একটা হচ্ছে রোসবি ওয়েভ, রোসবি ওয়েভ, এই দুটো জিনিস কিন্তু অলমোস্ট কাছাকাছি। আমরা যখন এরপরে পড়বো, যখন আমরা এর জীবন সাইকেলটা পড়বো বা ইন্ডেক্স সাইকেলটা যখন পড়বো, জেট স্ট্রিমের জীবন চক্রটা পড়বো, তখন দেখতে পাবো কি জেট স্ট্রিমটা প্রথম অবস্থায় কিন্তু অতটা এঁকে বেঁকে প্রবাহিত হয় না, ঠিক আছে, অতটা কি হয় না, অতটা সার্কিল আকারে বেঁকে বেঁকে প্রবাহিত হয় না। ওটা কিন্তু ভারসাম্য অবস্থায় প্রবাহিত হয়। এঁকে বেঁকে প্রবাহিত হয় কখন, যখন টেম্পারেচারের ডিফারেন্স হয়, টেম্পারেচারের কি হয়, ডিফারেন্স হয়। মানে কি, কেন টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে, কারণ যখন জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে, কেন জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে, আমি মেরু বায়ুতে আমি আগেই বললাম, জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে দুটো আলাদা, কি হচ্ছে, আলাদা এয়ার মাস এর জন্যই কিন্তু জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে, দুটো আলাদা এয়ার মাস, এদিক থেকে একটা এয়ার মাস, এদিক থেকে এয়ার মাস যখন মিট করছে সীমান্তের ফলেই জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে ডিফারেন্স টেম্পারেচারের জন্য। বোঝা গেল? তাহলে যে স্ট্রিমটা তৈরি হচ্ছে ডিফারেন্স টেম্পারেচারের জন্য। এবারে কি হচ্ছে, প্রাথমিক অবস্থায় জিওস্ট্রপিক ভারসাম্য অবস্থান করেই সে চলে, কিন্তু কি হয়, জিওস্ট্রপিক ভারসাম্য অবস্থা অনেকক্ষণ থাকে না, মানে অনেক কিছুক্ষণ পরেই সেটা বিগড়াতে থাকে। তার কারণ হচ্ছে কিনা, তার কারণ হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স তৈরি হয়ে যায়, টেম্পারেচার ডিফারেন্স হয়ে যায়। ওটা যখন জীবন সাইকেলটা পড়াবো তখন ভালো বুঝতে পারবে। আর যখন সেই বাঁকটা অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি, রোসবি ওয়েভ বলি, ঠিক আছে, বা রোসবি তরঙ্গ বলি, যখন বাঁকটা অনেক বেশি হয়ে যায়। প্রথম অবস্থায় কিন্তু এটা কি হয় না, প্রথম অবস্থায় এটা কিন্তু সোজা পথেই প্রবাহিত হয়, কিন্তু এটা কি হয় না, এটা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু অনেকটা বেশি বাঁক নিতে শুরু করে। যখন বাঁকটা অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা রোসবি ওয়েভ বলছি। ইন্ডেক্স সাইকেলটা পড়ায়, তারপরে বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে। তাহলে এই একটা জায়গা। ওকে। আচ্ছা, হ্যাঁ, আর কি রয়েছে না, আর রয়েছে আমাদের দুটো হলো আমার, একটা হচ্ছে কিনা, একটা কি বললাম, একটা হচ্ছে জেট স্ট্রিমের, একটা হচ্ছে সাবট্রপিক্যাল, ইয়েটা হলো সেকেন্ড, কোনটা কোনটা পড়ালাম, হ্যাঁ, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম হয়ে গেছে, আর হলো আমাদের পোলার ফ্রন্ট জেট স্ট্রিম হয়ে গেছে। এই দুটোই হচ্ছে মেন। এখানে দেখে না ছবিটা ভালো বুঝতে পারবি। এই পোলার জেট স্ট্রিমটা দেখ, এই উপর দিয়ে যাচ্ছে, দেখ এই যে, এইটা হচ্ছে পোলার জেট স্ট্রিম, এটা উপরেও রয়েছে আর এই নিচেও রয়েছে। বোঝা গেল? আর সাবট্রপিক্যাল এখানে সাবট্রপিক্যাল এরিয়াতে, ঠিক আছে, এই শীতকালের সময়, মানে এই সময় এটা অনেক নিচে চলে আসে, ঠিক আছে, ইকুয়েটরের কাছাকাছি চলে আসে।
বুঝতে পারলে? এর চেয়ে তাহলে এইটা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। হ্যাঁ, 30 থেকে 35 ডিগ্রি ল্যাটিটিউডে দেখা যায়। বোঝা গেল? এবার যে ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম বা যেটাকে বলা হয় এটা ইস্টার্লি, খুব ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় দেয়। কারণ প্রত্যেকটা জেট স্ট্রিমে কি হয়, প্রত্যেকটা জেট স্ট্রিমে হচ্ছে আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, কিন্তু এক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে আমার ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যায়, এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। কি বললাম বুঝতে পারলে? প্রত্যেকটা জেট স্ট্রিমেই পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, শুধুমাত্র এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমটাই পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। সেই জন্য এটা ব্যতিক্রম। এবারে কেন এটা তৈরি হয় সেটাই বলছি যে এখনো পর্যন্ত জানা যায়নি, যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম যেটা, সেটা কেন পূর্ব থেকে পশ্চিম দিকে যায় বাকিগুলোর থেকে আলাদা, সেটা কিন্তু এখনো জানা যায়নি আর কি। ঠিক আছে, এখন কিন্তু জানা যায়নি, এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? সেই জন্য এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আর এই যে বললাম ইন্ডিয়ান মনসুনের উপরে এটা কিন্তু কাজ করে একটা। বোঝা গেল? এটা একটা জায়গা। আর কি রয়েছে, পোলার নাইট জেট স্ট্রিম, ওই মেরু অঞ্চলে রাত্রের বেলায় কিছু জেট স্ট্রিম দেখা যায়, সেটাকে পোলার নাইট জেট স্ট্রিম বলা হয়। আর লোকাল জেট স্ট্রিম কিছু দেখা যায়, লোকাল জেট স্ট্রিম দেখা যায় কিছু কিছু এরিয়াতে, যেমন আমেরিকাতে দেখা যায় লোকাল জেট স্ট্রিম। কি হয় না, কোনো একটা বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসটা যখন পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন কি হয় না, এটা এটা পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হলে এটা কিন্তু অনেক উপরে চলে যায়, এবং সেখানে গতিবেগ অনেকটা বৃদ্ধি পেয়ে জেট স্ট্রিমের রূপ নেয়। অনেক সময় লোকাল জেট স্ট্রিম হিসেবে এটা প্রবাহিত হয়। কি বললাম, যে এটা পর্বতের বাধাপ্রাপ্ত হতে পারে কোনো বাতাস, সেই বাতাসটা উপরে উঠে যায়, যার ফলে কি হয় না, সেই বাতাসটা অনেক সময় জেট স্ট্রিম রূপে অনেক গতিবেগ সম্পন্ন রূপে প্রবাহিত হয়। ঠিক আছে, এটাও লোকাল জেট স্ট্রিম। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য বললাম দুটো মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম, আর হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। এই দুটো মেইন ইম্পর্টেন্ট। আর এই ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান মনসুনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এটা পূর্ব থেকে পশ্চিম বা ইস্ট থেকে ওয়েস্টে প্রবাহিত হয়। তাহলে এই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। বোঝা গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবার জেট স্ট্রিমের যে ইন্ডেক্স সাইকেলটা বলছিলাম, যে জেট স্ট্রিমের আমাদের ইন্ডেক্স সাইকেল রয়েছে, সেটা আমার জানতে হবে যে জেট স্ট্রিমের ইন্ডেক্স সাইকেল কি। মানে জেট স্ট্রিমের যেটা জীবন চক্র সেটাকে বলা হয় ইন্ডেক্স সাইকেল। জেট স্ট্রিমের যেটা জীবন চক্র সেটাকে বলা হয় কি, ইন্ডেক্স সাইকেল। এই ইন্ডেক্স সাইকেল হচ্ছে জেট স্ট্রিমের কি জীবন চক্র। ঠিক আছে, তো এই জেট স্ট্রিমের যে জীবন চক্র, এই জীবন চক্রটা অ্যাকচুয়ালি যে পোলার জেট স্ট্রিম, সেই পোলার জেট স্ট্রিমটাকেই বোঝানো হয়, পোলার জেট স্ট্রিমটাকেই বোঝানো হয়। ঠিক আছে, পোলার জেট স্ট্রিমটাকেই বোঝানো হয়। এছাড়াও উপক্রান্তীয় জেট স্ট্রিম বা সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটাকেও অনেক সময় ইনক্লুড করা হয়, কিন্তু মেইনলি পোলার জেট প্রথম উৎপত্তি লাভ করে, সেজন্য এটাকে পোলার জেট স্ট্রিমের লাইফ সাইকেলেই বলা হয়ে থাকে অনেক সময়। ঠিক আছে, বা ইন্ডেক্স সাইকেল বলা হয়ে থাকে। বুঝা গেল? তাহলে এটা মেইনলি চারটা স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, আর একটা হচ্ছে ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজ, যে স্টেজে কিন্তু কি হয় না, যে স্টেজে আমাদের পুরোপুরি ভাবে এখানে চারটা স্টেজ দেখানি নাকি রে? হ্যাঁ দেখি চারটা স্টেজ। আচ্ছা, এখানে তিনটে দেখি যে স্টেজ, চার নাম্বার স্টেজটা মনে হচ্ছে হ্যাঁ, 4 নম্বর স্টেজটা এখানে দেখায়নি। যাই হোক, তাহলে তিনটে স্টেজ আমাদের এখানে দেখিয়েছি, কিন্তু টোটাল চারটা স্টেজ থাকে। ঠিক আছে, টোটাল চারটা স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ, এই স্টেজটাই কি বলা হয় না, এই স্টেজটাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স বলা হয়। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। স্টেজ 1 যেটাকে বলা হয় সেটাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। স্টেজ 1 মানে ফার্স্ট স্টেজ, যখন কি হচ্ছে না, যখন আমাদের এই আমাদের যে জেট স্ট্রিমটা, সেই জেট স্ট্রিমটা ফর্ম করছে, জেট স্ট্রিমটা তৈরি হচ্ছে। কি বললাম, হাই জোনাল ইন্ডেক্স। দেখ এখানে কি বলছে, ইন সাবপোলার লো প্রেসার বেল্ট দ্য কোল্ড এয়ার মাস ফ্রম পোলস এন্ড ওয়ার্ম এয়ার ফ্রম সাবট্রপিক্স কনভার্জ অ্যালং এ হরাইজন্টাল লাইন। তার মানে কি, তার মানে ওই যে জিনিসটা বললাম, ওই জিনিসটাই, কিছুই নাই। কি জিনিসটা হলো, ওই যে জিনিস, যেই ছবিটা দেখাচ্ছিলাম, যে দুটো জায়গা থেকে কি হচ্ছে না, দুটো জায়গা থেকে এয়ার মাস আসছে। একটা হচ্ছে এই যে এইটা আসছে এই দিক থেকে, আর এই ঠান্ডা বাতাসটা আসছে এই দিক থেকে, দিয়ে কি করছে না, দুজনে কিন্তু একটা জায়গায় মিট করছে। দুজনে কি করছে, একটা জায়গায় মিট করছে। এবারে কি হচ্ছে, ডিউ টু দ্য গ্রেট থার্মাল কনটেক্সট এন্ড ডিফারেন্সেস ইন দ্য ফিজিক্যাল প্রপার্টিজ দে ডোন্ট মিক্স আপ। তারা কিন্তু একে অপরের সাথে মিলিত হয় না। কেন মিলিত হয় না, কারণ এরা কিন্তু সীমান্ত তৈরি করে। বারবার মনে রাখবি, সীমান্ত এবং সম্মিলন দুটো কিন্তু, সীমান্ত বা যেটাকে বলা হয় ফ্রন্ট, এবং সম্মিলন, সম্মিলন এই দুটো জিনিস কিন্তু আলাদা। সম্মিলন মানে হচ্ছে কনভার্জেন্স, এই দুটো জিনিস কিন্তু আলাদা। বা কনভার্জেন্স এবং সীমান্ত বা ফ্রন্ট দুটো কিন্তু আলাদা। কেন আলাদা, তার কারণ হচ্ছে কনভার্জেন্স মানে হচ্ছে যেখানে দুটো বায়ু কিন্তু মিলিত হবে, এবং দুটো বায়ুর কিন্তু ফিজিক্যাল প্রপার্টি একই রকম। মানে দুটো যদি গরম হয় দুটোই গরম, দুটো যদি উষ্ণ ঠান্ডা হয় দুটোই ঠান্ডা। তাহলে দুটো গরম বাতাস যদি আসে, তাহলে কিন্তু কি হবে, তারা মিলে যাবে, দিয়ে কনভার্জেন্স হবে, সম্মিলন সেটাকে বলে থাকি আমরা। যেমন আমরা কি জানি, আইটিসিজে, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তার মানে কি, সেখানে দুটো বায়ু মানে আয়ন বায়ু দুটো এসে তারা পরস্পর মিলিত হয়ে যায়, মানে তারা কিন্তু কখনোই ফ্রন্ট তৈরি করে না, তারা
অপরের সাথে মিলে যায়। কিন্তু সীমান্ত মানে হচ্ছে সেখানেই হবে যেখানে দুটো বায়ু আসবে, তারা মিলিত হবে কিন্তু তারা পরস্পরের সঙ্গে মিশে যাবে না, একটার প্রপার্টি আর একটার প্রপার্টি থেকে আলাদা হবে। মানে একজন যদি উষ্ণ হয় একজন শীতল হবে, তবেই কিন্তু তারা ফ্রন্ট তৈরি করবে। বুঝতে পারলি কেসটা? তাহলে ফ্রন্ট এবং কনভার্জেন্স দুটো কিন্তু আলাদা জিনিস। সীমান্ত এবং সম্মিলন একই জিনিস নয়। সম্মিলনে দুটো বায়ুর ক্যারেক্টারিস্টিক বা ফিজিক্যাল প্রপার্টিস বা ভৌত ধর্ম একই হবে, দুটো গরম হলে দুটোই গরম, দুটো ঠান্ডা হলে দুটোই ঠান্ডা, তখন সম্মিলন হবে, মিশে যাবে। আর সীমান্তের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা হবে। বোঝা গেল? এটা হচ্ছে জায়গা। তাহলে এখানে কি হচ্ছে না, এই যে থার্মাল কন্ট্রাস্ট, দুজনের মধ্যে আলাদা আলাদা থার্মাল কন্ট্রাস্ট রয়েছে, মানে উষ্ণতার বিরাট একটা তারতম্য রয়েছে। কারণ কি, একটা মেরু অঞ্চল থেকে আসে ঠান্ডা, আর একটা পশ্চিমা বায়ু মানে কি গরম অঞ্চল থেকে যাচ্ছে, ক্রান্তীয় অঞ্চল থেকে গরম, তার মধ্যে ওই জন্য তারা কিন্তু মিক্স আপ হয় না, মিশে যায় না। এবার কি, এই জোন অফ স্টেশনারি সিচুয়েশন ইজ ক্রিয়েটেড বিটুইন দিস টু এয়ার মাসেস, তার মানে কি একটা জোন তৈরি হয়। ওই জিনিসটাই বললাম যে একটা কি তৈরি হচ্ছে, একটা জোন তৈরি হয় এবং সেখানে বাতাসটা প্রবাহিত হবে। ঠিক আছে, এই যে ফার্স্ট জায়গাটা দেখ, যেমন স্বাভাবিকভাবে বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে, বাতাস কিন্তু স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবারে এবারে কি হয়, এবারে আহ এবারে জিনিসটা হয় যে স্টেজ টু মানে হচ্ছে এখানে কি হয়, এখানে আস্তে আস্তে বাতাসটা কিন্তু কি হবে, বাতাসটা কিন্তু এবারে কোল্ড পোলার এয়ার ইজ পুশড বাই দ্য ইস্টার্লিস এন্ড ওয়ার্ম এয়ার ইজ পুশড বাই দ্য ওয়েস্টার্লিস। তার মানে কি, তার মানে হচ্ছে কোল্ড পোলার এয়ার ইজ পুশড বাই দ্য ইস্টার্লিস, মানে পূর্ব দিক থেকে কি হবে, কোল্ড পোলারটা বা ঠান্ডা যে মেরুবায়ুটা এসছে সেটা পূর্ব দিক থেকে কি হবে, পূর্ব দিকের বাতাসটা ঠেলবে। আর ওয়ার্ম এয়ার ইজ পুশড বাই ওয়েস্টার্লিস, মানে পশ্চিম দিক থেকে কোন বাতাসটাকে ঠেলবে, গরম বাতাসটাকে ঠেলবে। এর ফলে কি হবে, স্টেশনারি সিচুয়েশন ইজ ট্রান্সফর্ম ইনটু অ্যান অক্সিলারেটিং ওয়েভ। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ রোসবি ওয়েভ। ওইটাই বললাম জিনিসটা। ঠিক আছে, রোসবি ওয়েভটা আগেই দেওয়া রয়েছে আমাদের বইয়ে, কিন্তু রোসবি ওয়েভটা মানে হচ্ছে কি হচ্ছে, অ্যাকচুয়ালি প্রথমে এই স্টেজটা হলো, সেকেন্ড স্টেজে কি হবে, আস্তে 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 এটা বাঁকতে শুরু করে, মানে এই যে প্রবাহিত হওয়ার জিনিসটা এটা বাঁকতে শুরু করবে। কেন? তার কারণ হচ্ছে এই যে কারণটা, তার কারণ হচ্ছে এই যে কি, তাদের মধ্যে একটা কি করবে, কোল্ড কোল্ড পোলার এয়ার ইজ পুশড বাই ইস্টার্লিস, তার মানে পূর্ব দিক থেকে বাতাস ঠেলবে, আর ওয়ার্ম এয়ার ইজ পুশড বাই ওয়েস্টার্লিস। ঠিক আছে, ওয়েস্টার্লিসটাকে কে ঠেলবে, ওয়েস্টার্লিস কাকে ঠেলবে, ওয়ার্ম এয়ার বা গরম বাতাসটাকে ঠেলবে পশ্চিম দিক থেকে। বুঝতে পারলি? মানে এই জিনিসটা হবে, একদিক থেকে ঠেলবে এই যে একটা ঠেলবে এই দিক থেকে আর একটা ঠেলবে এই দিক থেকে। বুঝতে পারলি? ঠিক আছে, এটা মানে অ্যাকচুয়ালি এই ছবিটার ডায়াগ্রামটা এইভাবে বুঝতে পারবি না, এই ডায়াগ্রামটা এখানে আছে কি, দাঁড়া, হ্যাঁ দেওয়া রয়েছে, মোটামুটি দেওয়া রয়েছে। একদিকটা কোল্ড, এই যে উপর দিকটা কোল্ড আর নিচে হচ্ছে ওয়ার্ম। তার মানে কি, তার মানে একজন ঠেলবে, সীমান্ত মানে কি হবে, সীমান্ত মানে একজন ঠেলবে এরকম ভাবে, ঠিক আছে, আর একজন ঠেলবে এরকম ভাবে। বুঝতে পারলি? এরকম ভাবে ঠেলবে, একজন ঠেলবে এরকম ভাবে, মানে এরকম ভাবে, আর একজন ঠেলবে এই দিক থেকে। বুঝতে পারলি? এইটা হচ্ছে মেন জায়গা। গরম বাতাসটাকে ঠেলবে কে, গরম বাতাসটাকে ঠেলবে কে ঠেলবে, ওয়েস্টার্লিস। তাহলে ওয়েস্টার্লিস মানে কি, ওয়েস্টার্লিস মানে পশ্চিম দিক থেকে ঠেলবে, তার মানে এই দিক থেকে বাতাসটা ঠেলবে এইরকম ভাবে। বুঝতে পারলি? এরকম ভাবে ঠেলবে, তবে তো ঘূর্ণনটা হবে, তবে তো টার্নিংটা হবে, তবে তো এই যে এত এত বাঁক কেন হচ্ছে, এই বাঁকটা কেন হবে, কারণ এই দিক থেকে ঠেলছে, সোজা ঠেললে তো বাঁক হতো না। একটা ঠেলবে এই দিক থেকে এরকম ভাবে, আর একটা ঠেলবে এই দিক থেকে, তাহলে ঠান্ডা বাতাসটা এই দিকে আসার চেষ্টা করবে, আর গরম বাতাসটা উপর দিকে ওঠার এরকম করে ঘোরার চেষ্টা করবে। বুঝতে পারলি? এই 3 নম্বর স্টেজটা দেখ, তাহলে বুঝতে পারবি। আচ্ছা, 3 নম্বর স্টেজে কি রয়েছে, কোল্ড এন্ড ওয়ার্ম এয়ার ফার্দার ইনভেডস ইচ আদার টেরিটরি এন্ড ওয়েভস ফার্দার মিয়েন্ডার। মিয়েন্ডার মানে কি, মিয়েন্ডার মানে হচ্ছে বাঁকটা বাড়বে, আগের বাঁক ছিল, ঠিক আছে, তখন কি হচ্ছিল, কিছু বাতাস এই দিক থেকে ঠেলছে এগুলোকে, ঠিক আছে, আর এই দিক থেকে শীতল বাতাস ঠেলছে এই দিক থেকে, মানে শীতল বাতাসটাকে এই দিকে আসার চেষ্টা করছে, গরম বাতাসটা উড়ে যাওয়ার চেষ্টা করছে। এবারে বাঁকটা আরো বাড়বে, ঠিক আছে, এরকম ভাবে বাঁকটা বাড়তে শুরু করবে, মানে এই বাতাসটা এরকম করে ঠেলছে, এই বাতাসটা এরকম করে ঠেলছে, ঠিক আছে, আর এই বাতাস দেখ এখানে দেখ, বুঝতে পারবি, এই যে জায়গাটা দেখ, দেখ আগের থেকে কি হয়েছে, আগের থেকে মিয়েন্ডার হয়েছে, বাঁকটা দেখ বেড়ে গেছে, বাঁকটা থেকে বেড়ে গেছে। দেখ এই ছবিটা দেখ, ভালো বুঝতে পারবি। দেখ এই বাতাসটা দেখ কতটা মেঘেছে, দেখ মানে এই বাতাসটাকে ঠেলতে সক্ষম হয়েছে, এই দিক থেকে যে ঠেলছিল বাতাসটা, এই যে এই বাতাস যে ঠেলছিল, এই যে বাতাসটা ঠেলছিল, ঠিক আছে, এই যে বাতাসটা এখানে ঠেলছিল এখানে, ঠিক আছে, এই যে দেখ এই বাতাস ঠেলছিল, কি করেছে, এত ঠেলেছে এখানে, এবারে এই 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 জায়গাটা এবারে এরকম করে এখানে বেঁকে গেছে, মানে শীতল বাতাস, এতটা শীতল বাতাস হয়ে গেছে। আবার এই যে ঠেলছিল এখানে, এই বাতাসটা কি হয়েছে, এই বাতাসটা এরকম করে, actually এটা দেখানো যাচ্ছে না, এরকম করে বেঁকে গেছে, এরকম করে ঠেলছিল, ঠিক আছে, দেখ ওই জিনিসটা হয়ে যায়। দেখ ঠেলে ঠেলে এইখানে দেখ, মানে গরম বাতাস, গরম জায়গার মধ্যে শীতল বাতাসটা ঢুকে গেছে, আর গরম বাতাসটা দেখ শীতল জায়গার মধ্যে ঢুকে গেছে। দেখ কতটা, আগে এইটুকু ছিল, এখন দেখ কতটা চলে গেছে দেখ ভিতর দিকে, ঠিক আছে, আগে এইটুকু হয়তো ছিল, এখন দেখ কতটা ভিতরে চলে গেছে, মানে ঠেলছে দিক থেকে। বুঝতে পারলি? এইভাবে কিন্তু কি হচ্ছে না, এটা আস্তে আস্তে দেখ টার্ন করছে আস্তে আস্তে। 3 নম্বর স্টেজে এটা, 3 নম্বর স্টেজে এটা হচ্ছে, ঠিক আছে, এন্ড দিস আর নোন ও রোসবি ওয়েভ। যখন বাঁকটা অনেক বেশি হয়ে যাবে, সেটাকে আমরা বলে থাকি রোসবি ওয়েভ বা রোসবি তরঙ্গ বলে থাকি, ঠিক আছে। না, এটা তো সেকেন্ড স্টেজে বললাম, ওই থার্ড স্টেজও সেম, ঠিক আছে, যখনই বাঁকতে আচ্ছা, এবারে জেট স্ট্রিম অফ হাই সাইনোসিটি ডেভেলপ অ্যাটেন্ড ম্যাচুরিটি, এটা
অবস্থা চলে এসেছে তার, ঠিক আছে। এবারে স্টেজ 4টা এখানে দেখিয়ে দিচ্ছে যে কোল্ড এয়ার এন্ড ল্যাটিটিউডাল হিট এক্সচেঞ্জ অকার। তার মানে কি, তার মানে 4 নাম্বার স্টেজ যেখানে কি হবে, শীতল বা কোল্ড যে জায়গাটা বা কোল্ড যে এয়ার মাসটা তৈরি হয়েছিল সেটা কোথায় ঢুকে যাবে, সেটা আমার নিরক্ষরেখার কাছাকাছি চলে এসছে। আর গ্রীষ্ম বা গরম যে এয়ার মাসটা সেটা কোথায় চলে গেছে, সেটা পোলারের কাছাকাছি চলে গেছে। তার মানে কি, তার মানে হিটটা এই যে ঠান্ডা সেটা এদিকে চলে আসছে, আর এইটা হচ্ছে গরম বাতাস, এটা কিন্তু ওপর দিকে চলে যাচ্ছে। একটা কথা মনে রাখবি যে এই যে আমাদের জেট স্ট্রিম, এই জেট স্ট্রিমটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডে হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা জানি যে হিট বেশি পাই আমরা, সব থেকে বেশি পাই ক্রান্তীয় অঞ্চলগুলোতে বা ট্রপিক্যাল অঞ্চলগুলোতে, আর মেরু অঞ্চলে স্বাভাবিকভাবেই কম। কিন্তু হিটের তো একটা ব্যালেন্স থাকে, সেটা কিভাবে হয়, একটা হচ্ছে আমরা জানি যে ওসিয়ান কারেন্ট, বা যেটাকে বলে থাকি আমরা সমুদ্রের যে স্রোত, সেই স্রোতের মাধ্যমে এক জায়গার হিট অন্য জায়গায় চলে যায়, মানে শীতল জায়গার ঠান্ডা স্রোত গ্রীষ্ম মানে ইয়ের দিকে, গরমের দিকে, আর গরম জায়গার যে স্রোত গুলো সেগুলো শীতের দিকে মানে শীতের দেশের দিকে বা ঠান্ডার দিকে চলে যায়, এভাবে হিটটা ট্রান্সফার হয়। আর একটা কি হতে পারে, বাতাসের মাধ্যমে ট্রান্সফার হয়। আর তার মধ্যে একটা হচ্ছে কিনা এই জেট স্ট্রিম, জেট স্ট্রিমের মাধ্যমেও কিন্তু কি হয়, এই নিরক্ষীয় অঞ্চলের যে হিটটা সেটা কিন্তু কি হয় না ইয়ের দিকে চলে যায়, পোলের দিকে। আর পোলের যে ঠান্ডা বাতাসটা সেটা কিন্তু কোন দিকে আসে, আমাদের নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। এইভাবেও কিন্তু হিটটা ব্যালেন্স হয়, ঠিক আছে। এটা একটা জায়গা। তাহলে 4 নম্বর যে স্টেজটা, সেখানে কি হয়, সেখানে দেখতে পাচ্ছি আমরা কি, সেখানে দেখতে পাচ্ছি আমরা এটা অনেক বেশি টার্ন করেছে। এইখানে শুরু হয়েছিল এরকম ভাবে, সেটা কতটা এটা কিন্তু কি করেছে না, কতটা এটা কিন্তু এরকম ভাবে এই জিগজ্যাগ একটা প্যাটার্ন হয়ে গেছে, জিগজ্যাগ প্যাটার্ন হয়ে গেছে। এবং তারপরে এটা কিন্তু কি হয়েছে না, এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে চলে এসেছে। আর এই গরম বাতাসটা কিন্তু আস্তে আস্তে কোল্ড রিজিয়নের দিকে চলে যাবে, ঠিক আছে, কোল্ড রিজিয়নে চলে যাবে। আর এই ফোর্থ যে স্টেজটা, এটাকে বলা হয় লো জোনাল ইন্ডেক্স, লো জোনাল। তাহলে ফার্স্ট যে স্টেজ সেটাকে বলা হয় হাই জোনাল, ঠিক আছে, হাই জোনাল ইন্ডেক্স। আর যেটা শেষ স্টেজ সেটাকে বলা হয় লো জোনাল ইন্ডেক্স, লো জোনাল ইন্ডেক্স, বোঝা গেল। আর জেট স্ট্রিমের যে জীবন চক্র সেটাকে বলা হয় কিনা, সেটাকে বলা হয়, বুঝতে পারলি, এটা হচ্ছে জীবন চক্র। এই কি হয় না, এতটা বেশি পরিমাণে মুভ করে। এবারে আস্তে আস্তে কি হবে না, আস্তে আস্তে এটা আবার আস্তে আস্তে কি হবে, এবারে এবারে এগুলো আস্তে আস্তে কি হয় না, আস্তে আস্তে এগুলো এরকম করে কেটে যাবে। যেমন আমরা হ্রদ দেখেছি, এরকম ভাবে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে। দিয়ে এগুলো কিন্তু মাঝে মাঝে কি হবে, একটা একটা এরকম করে তৈরি করবে, মাঝে মাঝে কি তৈরি করবে, মাঝে মাঝে এরকম করে একটা একটা প্রকোষ্ঠ তৈরি হবে লো প্রেসার জন্য, ঠিক আছে। লো প্রেসার জন্য তৈরি হবে একটা একটা প্রকোষ্ঠ কিন্তু তৈরি হবে লো প্রেসার জন্য, ঠিক আছে। একটা একটা করে কি করে তৈরি হবে, একটা একটা প্রকোষ্ঠ তৈরি হয়ে যাবে, বুঝতে পারলি। এগুলো কিন্তু ছোট ছোট একটা একটা প্রকোষ্ঠ এরকম করে তৈরি হয়ে যাবে, হাই প্রেসার জনের মাঝে মাঝে লো প্রেসার জোন তৈরি হয়ে যাবে, বুঝতে পারলি। এটা হচ্ছে মেন জায়গা। এইভাবেই কিন্তু কি হয় না, এইভাবেই কিন্তু জেট স্ট্রিমের উৎপত্তি হয় এবং জেট স্ট্রিমটা আস্তে আস্তে ফিনিশড হয় আর কি, ঠিক আছে। আর এই যে ছোট ছোট যে ইয়েগুলো তৈরি হচ্ছে কক্ষগুলো, এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো ঘূর্ণাবাদ তৈরির ক্ষেত্রে, আমরা পড়েছি না, ঘূর্ণাবাদ তৈরির ক্ষেত্রে আগের থেকে আমাদের কি থাকা দরকার, আগের থেকে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে কিছু ছোট ছোট ঘূর্ণাবাদ বা ছোট ছোট বা ঝঞ্ঝা বা বিক্ষুব্ধ ব্যাপার থাকা দরকার, বা বিভিন্ন ধরনের যে ডিস্টারবেন্স, যেগুলো ডিস্টারবেন্স থাকার দরকার আছে, ঠিক আছে, ঝঞ্ঝা থাকার দরকার আছে, সেগুলো এইখান থেকে তৈরি হয়। এই যে স্ট্রিমটাও কিন্তু এরকম ভাবে কিন্তু সহায়তা করে, বুঝতে পারলি। এটা হচ্ছে লাইফ সাইকেল। বল এখান থেকে কোনো সমস্যা থাকলে বল এবারে, বল এই জায়গাটা কোনো সমস্যা থাকলে বল, কোনো সমস্যা আছে? আচ্ছা, অনেকে বেরিয়ে গেছে, যাই হোক সেটা ঠিকই আছে। কারণ বেরিয়ে যাওয়ারই কথা, কারণ আমি তো বললাম তো, আগের চ্যাপ্টার গুলো যদি না বুঝছিস তাহলে কিন্তু এখানে এসে হঠাৎ করে বুঝতে পারবি না আর কি, বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আগের চ্যাপ্টার গুলো ভালো করে যদি বুঝে থাকিস তাহলে এই চ্যাপ্টার গুলো আরো ভালো, আরো যখন মনসুনটা পড়াবো তখন আবার এইগুলোই রিপিট করবো, মানে এই জায়গাগুলো যদি যদি জেট স্ট্রিমটা না বুঝতে পারিস তখন মনসুন যখন জেট স্ট্রিমের থিওরি পড়াবো বুঝতে পারবি না, ঠিক আছে, মনসুনের উপরে জেট স্ট্রিমের ইম্প্যাক্ট বুঝতে পারবি না। এলনিনো যখন পড়াবো তখন আকাশ সঞ্চালন পড়াবো বা ওয়াকার সার্কুলেশন পড়াবো, ভালো করে বুঝতে পারবি না, ঠিক আছে। তাহলে একটার সাথে একটা রিলেটেড আর কি, একটু না ভালো করে বুঝলে একটু সমস্যা পড়ে। আর এখন যে নেটের কোশ্চেন দেখতে বলে, যারা নেট দিয়েছিস তারা বুঝতে পারছিস কি ব্যাপার। নেটের কোশ্চেন মানে ওই দুটো একটা মুখস্থ করে চলে গেলাম, ওই জিনিস কিন্তু আর চলবে না আর কি, ঠিক আছে। মোটামুটি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করে যেতে হবে, তবে কিন্তু মোটামুটি আন্দাজ করে তুই মানে একদম পুরোপুরি যেমন কমন পাবি না, ঠিক আছে, কিন্তু মোটামুটি আন্দাজ করে করতে পারবি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এখানে কোনো সমস্যা থাকলে বল। তার যদি না থাকে আর কিছু নেই জেড বায়ুর। এবারে জেড বায়ু শুধুমাত্র সিগনিফিকেন্স রয়েছে কি না, এর কাজ কি, জেড বায়ুটা আমরা পড়বো কেন, জেড বায়ু তো আমাদের মানে আমাদের ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে প্রবাহিত হয় না, পড়বো কেন, তার একটা ফার্স্ট কারণ হচ্ছে ওই যে বললাম, মনসুনটা যখন পড়াবো তখন বুঝতে পারবি যে মনসুনের উপরে কি ইম্প্যাক্ট রয়েছে। তাহলে একটা কারণ হচ্ছে ভারতীয় মৌসুমী বায়ুর উপরে কিন্তু জেট স্ট্রিমের একটা বিরাট প্রভাব রয়েছে। আমরা তো 10 দিকে মনে হয় কোশ্চেনটা করে আছি, এটা এটা মানে কমন কোশ্চেন এটা, যে ভারতে মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব লিখো, ঠিক আছে। এটা 10 এর থেকে কোশ্চেন আছে, জিওগ্রাফিতে 10 আছে, 12 এ আছে, ঠিক আছে। ভারতে মৌসুমী বায়ুর উপরে জেড বায়ুর প্রভাব লিখো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইয়ে থেকেই পড়ে আসছে, কিন্তু
তখন জিনিসটা বুঝিনি কি গুলো বোঝা যাচ্ছে যে কি ব্যাপার স্যাপার রয়েছে, কি কারণে এই ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, তো জেট স্ট্রিমের ইয়েতে কি বলে মনসুনের ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে আমাদের, হ্যাঁ মনসুনের ক্ষেত্রে সেটা আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটা জায়গা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট একটা মনে পড়লো যে এই ক্রান্তীয় পূবালি জেট পড়লাম না, এই যে ট্রপিক্যাল যে আমরা পড়লাম, জেট যে ভাগ রয়েছে একটা জেটের, জেট স্ট্রিমের, এই যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম, এই স্ট্রিমটা কারা ফাউন্ড করেছিল বলতো? এই স্ট্রিমটা, এই ইয়েটা মানে যারা ডিসকভার করেছে তাদের নাম হচ্ছে পি কোটেশ্বরম। তোমরা পড়েছিস হয়তো পি কোটেশ্বরম। ঠিক আছে, কোটেশ্বরম, পি কোটেশ্বরমের থিওরিও রয়েছে পি কোটেশ্বরমে। ঠিক আছে, পি কোটেশ্বরমের যে স্ট্রিম থিওরি যেটা, সেটা পি কোটেশ্বরমের থিওরি। ঠিক আছে, এই পি কোটেশ্বরমে এই টপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমটা ফাউন্ড করেছিল। এর সাথে আরেকজন ছিল পি আর কৃষ্ণা রাও। ঠিক আছে, পি কৃষ্ণা রাও, পি আর কৃষ্ণা রাও আর পি কোটেশ্বরম, এরা দুজনে মিলে কি করেছিল, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমটা কিন্তু ফাউন্ড করেছিল, পি কোটেশ্বরম এবং পি আর কৃষ্ণা রাও। ঠিক আছে, এটা একটা জায়গা। আর কি রয়েছে এবারে, এবারে ওই যে বললাম সিগনিফিকেন্স রয়েছে, মানে কি গুরুত্ব রয়েছে, এটার গুরুত্ব কি? ফার্স্ট হচ্ছে গুরুত্ব একটাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মনসুনটা বলে দিলাম ফার্স্ট। সেকেন্ড, ওই যে বললাম গ্লোবাল যে হিট ট্রান্সফার, আমরা তো পড়েছি যে ইনসুলেশন পড়েছি, ইনসুলেশন কোথায় বেশি পায়? ক্রান্তীয় অঞ্চলে বেশি পায়, ক্রান্তীয় অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলগুলোতে বেশি পায়। আর মেরু অঞ্চলে সারা বছর যদি কম পায়, তাহলে মেরু অঞ্চল যদি সারা বছর কম পাচ্ছে এবং ক্রান্তীয় অঞ্চলে সারা বছর বেশি পাচ্ছে, এটা তো এরকম নয় যে এখানে সারা বছর বেশি পাচ্ছে বলে সারা বছর হিটটা এখানেই রয়ে যাচ্ছে। হিটটা ট্রান্সফার হয়, হিটটা ট্রান্সফার হয় ক্রান্তীয় অঞ্চল থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায় ট্রান্সফার হয়ে, আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা বাতাস বা ঠান্ডা যে টেম্পারেচার সেটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। এটা একটা মেকানিজম, একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো কি কি, যেমন আমরা জানি কি ওসিয়ানের মাধ্যমে আসে, ওসিয়ান কারেন্ট, আমরা শীতল কারেন্ট বা কোল্ড কারেন্ট, আমরা ওয়ান কারেন্ট পড়েছি। তাহলে ওয়ান কারেন্টের মাধ্যমে কি হয়, ওয়ান কারেন্টের মাধ্যমে মানে গরম জলটা কোন দিকে যায়, সেটা সবসময় ইয়ের দিকে যায়, কি বলে আমাদের মেরু অঞ্চলের দিকে যায়। আমরা সেখানে পড়েছি যে অন্তঃস্রোত এবং বহিঃস্রোত পড়েছি, যে বহিঃস্রোত রূপে কি হয়, বহিঃস্রোত রূপে আমাদের যে উষ্ণ যে কারেন্ট গুলো রয়েছে বা যে উষ্ণ যে আমাদের স্রোত গুলো রয়েছে, সমুদ্র স্রোত গুলো, সেগুলো বহিঃস্রোত রূপে যায়, মানে উপরে যায়। সেটা কোন দিকে যায়, দক্ষিণ অঞ্চল থেকে মেরু অঞ্চল দিকে যায়। আর শীতল যে স্রোতগুলো রয়েছে সেগুলো ভারী হওয়ার জন্য সেগুলো অন্তঃস্রোত রূপে কোন দিকে আসে, সেগুলো মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। তার ফলে কি হয়, তার ফলে তাপমাত্রা তো হেরফের তো হবে। শীতল অঞ্চলের স্রোত যদি উষ্ণ অঞ্চল আসে তাহলে কি হবে, উষ্ণ অঞ্চলের তাপমাত্রা কমিয়ে দেবে। আবার উষ্ণ অঞ্চলের স্রোত যদি শীতল অঞ্চলে যায় তাহলে কি হবে, শীতল অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে হিটটা ট্রান্সফার হয়, গ্লোবাল হিটটা ট্রান্সফার হচ্ছে। সেকেন্ড কি হতে পারে, আমাদের বিভিন্ন বায়ুর মাধ্যমে হয়। বিভিন্ন বায়ু রয়েছে, পশ্চিমে বায়ু বলতে পারিস, মেরু বায়ু বলতে পারিস। মেরু বায়ু ঠান্ডা বাতাস, সেটা যদি মেরু বাতাস যদি এদিকে আসে তাহলে কি হবে, অনেক বেশি ঠান্ডা হবে। সাইবেরিয়ার বাতাস যদি আমাদের ভারতে ঢুকতো কি হতো, প্রচন্ড ঠান্ডা হয়ে যেত। নেহাত হিমালয় পর্বত রয়েছে, ঠিক আছে, সোয়েটার পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা আসছে না, ঠান্ডা বাতাস আসছে না। যদি না থাকতো হিমালয় তাহলে কি হতো, পুরো বাতাসটা, সাইবেরিয়ার বাতাসটা আমাদের এখানে চলে আসতো, তারপরে কি হতো, প্রচন্ড ঠান্ডা পড়তো। এখনো বলা দেবে উত্তরে বাতাস দেওয়া মানে, উত্তর দিক থেকে বাতাস দেওয়া মানে আমি প্রচন্ড ঠান্ডা পড়বে। কেন উত্তর বাতাস বলা হচ্ছে, উত্তর বাতাস কেন তো ঠান্ডা, কারণ উত্তর দিকে আমাদের কি রয়েছে, সাইবেরিয়া রয়েছে, রাশিয়া রয়েছে, রাশিয়া প্রচন্ড ঠান্ডা। সেই বাতাসটা কে আটকে দিচ্ছে, হিমালয় পর্বত আটকে দিচ্ছে। যদি না আটকাতো তাহলে সেখানেও আমাদের এখানেও কিন্তু মরুভূমি ফর্ম করতো। কি মরুভূমি, শীতল মরুভূমি এখানে কিন্তু তৈরি হয়ে যেত। যেমনটা হয়েছে কোথায়, মঙ্গোলিয়াতে হয়েছে, গভীর ডেজার্ট রয়েছে, এগুলো শীতল মরুভূমি। লাদাখ, ঠিক আছে, লাদাখটা যদিও উচ্চতার জন্য হয়েছে, তাহলে এইগুলোর জন্য কি না, এগুলোর জন্য হিটটা ট্রান্সফার হচ্ছে। সেই একই রকম ভাবে জেট স্ট্রিমের জন্য কিন্তু কি হয়, জেট স্ট্রিমের জন্য হিটটা আমাদের একটা জায়গা ট্রান্সফার হয়। এই যে জায়গাটা বললাম, এদিকে ঠান্ডা বাতাসটা এখানে পর্যন্ত চলে এসেছে নিরক্ষরেখা পর্যন্ত, আবার এই গরম জায়গাটা কোথায় চলে গেছে, আমাদের মেরু অঞ্চল পর্যন্ত চলে গেছে। তাহলে এর ফলে কি হচ্ছে, গরম অঞ্চলে গরমটা ঠান্ডা অঞ্চলে যাচ্ছে, আর ঠান্ডা অঞ্চলে যে ঠান্ডাটা সেটা গরম অঞ্চলে চলে আসছে। এইভাবে আমার কি হচ্ছে না, এইভাবে আমার কিন্তু হিটটা ট্রান্সফার। তাহলে এটা একটা সিগনিফিকেন্স বলতে পারিস। ঠিক আছে, এটা একটা কি না, এটা একটা সিগনিফিকেন্স বলতে পারিস। আর কি সিগনিফিকেন্স হতে পারে, আরো অনেক ধরনের সিগনিফিকেন্স রয়েছে, দেখ অল্প পড়ে যা। দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ফ্লো অফ জেট স্ট্রিম আর দ্য, আচ্ছা এটা ফ্যাক্টরস গুলো বলেছে। ফ্যাক্টরস গুলো তো জানিস যে কোরিওলিস এফেক্ট কি করে, এটা একটা ফ্যাক্টরস গুলো পরে আসছি। তাহলে আগে সিগনিফিকেন্স দেখি। সিগনিফিকেন্স দুটো দিয়েছি, কি ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ্য ইন্টেন্সিটি অফ মিড ল্যাটিটিউড সাইক্লোন। তার মানে কি, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের উপরে কিন্তু বিরাট একটা প্রভাব বিস্তার করে। কেন প্রভাব বিস্তার করছে, তার কারণ কি, তার কারণটাই তো ওই যে কারণ, সীমান্ত তৈরি করে। এবারে সীমান্ত তৈরি করে কোথায়, সীমান্ত তৈরি কোথায় হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদে তৈরি হয়। তাহলে সীমান্ত তৈরি হচ্ছে মানে সেখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত ফর্ম করবে, আর তার উপরে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, এটা একটা জায়গা। দ্য সাইক্লোন বিকাম ভেরি স্ট্রং এন্ড স্টর্মি হোয়েন দ্য ট্রপোস্ফেরিক জেট স্ট্রিম আর পজিশনেড অ্যাবাভ টেম্পারেট সাইক্লোন। তার মানে কি, টেম্পারেট সাইক্লোন ফর্ম হয়েছে, তার উপরে আবার কি হয়েছে না, তারপরে আবার জেট স্ট্রিমটা ওইখানে যদি প্রবাহিত হয়, মানে একই মামংস, তারপর আবার ধোঁয়ার গন্ধ, মানে এমনিতেই যে টেম্পারেট সাইক্লোন তৈরি হয়েছে, তারপরে আবার যদি জেট স্ট্রিম সেখানে তার মাথার উপরে থাকে, তাহলে কি হবে, তাহলে সেখানে আমাদের
প্রচুর পরিমাণে মানে ওই টেম্পারেট সাইক্লোনটা প্রচুর জোরালো একটা টেম্পারেট সাইক্লোনে পরিণত হবে, ঠিক আছে, বা ইন্টেন্সিফাই হয়ে যাবে বেশি পরিমাণে। আর এই যে দা মনসুন অফ সাউথ এশিয়া ইজ লার্জলি এফেক্টেড কন্ট্রোল বাই জেট স্ট্রিম, মানে জেট স্ট্রিম দ্বারা কিন্তু আমাদের সাউথ যে এশিয়ার যে মনসুনটা সেটা কিন্তু এফেক্ট হয়। কিভাবে এফেক্ট হয় সেটা মনসুন যখন পড়াবো, মনসুনের একটা মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা একটা ক্লাস লাগবে, সেইখানে পুরো থিওরি মনসুনের, ঠিক আছে, মনসুনের ইম্প্যাক্ট কি রয়েছে না রয়েছে, অনেক থিওরি রয়েছে, সেগুলো বলে দিলে বুঝতে পেরে যাবে কি ব্যাপার রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কিনা, এগুলো হচ্ছে সিগনিফিকেন্স। এবারে বলছে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, মানে কি কি জিনিস জেট স্ট্রিমের উপরে কি করে ইম্প্যাক্ট করে, মানে কি কি নিয়ন্ত্রণ করে জেট স্ট্রিমকে। ফার্স্ট হচ্ছে কোরিওলিস এফেক্ট, ঠিক আছে, কোরিওলিস এফেক্ট, কোরিওলিস এফেক্ট তো করবে, ওর তো কাজেই কি, ওর কাজেই হচ্ছে বাতাসকে ডিফ্লেক্ট করা, বাতাসকে দিক পরিবর্তন করা। একে কোরিওলিস ফোর্স, এবারে জেট স্ট্রিমের গতিবেগ অনেক বেশি, তাহলে অটোমেটিক্যালি কি হবে, কোরিওলিস এফেক্ট কি করবে, তার দিক বিক্ষেপ ঘটাবে। যত গতিবেগ বেশি তত কিন্তু কোরিওলিস এফেক্ট কাজ করবে। বোঝা গেল ফার্স্ট। Landmass interrupt the flow of the jet stream through friction and temperature differences, খুব ইম্পর্টেন্ট। ল্যান্ডমাস মানে কি, ল্যান্ডমাস ভূমিভাগ ইন্টারাপ্ট করে, মানে বাধা দেয়। কি করে, দ্য ফ্লো অফ দ্য জেট স্ট্রিম, মানে জেট স্ট্রিমের যে স্বাভাবিক গতি সেটাকে বাধা দেয় ল্যান্ডমাস বা আমাদের ভূমিভাগ। কিভাবে বাধা দেয়, ফ্রিকশন, এই একটু আগে বললাম ফ্রিকশনাল ফোর্স। কোন জায়গায় ধর পর্বত রয়েছে, যে বললাম হিমালয়, দুটো জায়গায় ভাগ করে দেয়। কেন ভাগ করতে পারছে, কারণ উচ্চতার জন্য ফ্রিকশনাল ফোর্স রয়েছে তার কাছে বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে, সে বাধা করে দেয়। তারপরে কি হয়, তারপরে সে নিয়ন্ত্রণ করে। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কি হতো, তাহলে সুন্দর একটা হয় প্রবাহিত হতে পারতো, কোনো বাধা থাকতো না তার কাছে। বোঝা গেল। আর টেম্পারেচার ডিফারেন্স তো হবেই, ল্যান্ড মাস এবং ওয়াটার মাসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স আমি আগেই বললাম, ঠিক আছে। স্পাইনিং দ্য ন্যাচারাল আর্থ, কি বলেছে এটা, অ্যাসেন্চুয়েটেস দ্য চেঞ্জেস, ঠিক আছে। তাহলে স্পিনিং নেচার অফ দ্য আর্থ মানে কি, পৃথিবীর যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের ফলেও কিন্তু কি হয় না, এটার অনেকটা ইম্প্যাক্ট ফেলে। পৃথিবীর আবর্তন বেগ যেটা রয়েছে সেটার ফলেও কি হয় না, সেটার ফলেও এটা কিন্তু কি করে অনেকটা ইম্প্যাক্ট ফেলে। বোঝা গেল। জেট স্ট্রিম meanders across the earth like a river meander before it reach the sea, ঠিক আছে, ওই একই জিনিস। জেট স্ট্রিমটা বলছে meanders across the earth, মানে পৃথিবীর উপরে মিয়ান্ডার আমরা জানি যে পৃথিবী নদীর যে আঁকাবাঁকা গতিপথ সেগুলোকে মিয়ান্ডার বলা হয়। তারপরে সেখান থেকে অক্সবো লেক বা যেটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি, একই রকমই ওই যেমন দেখলাম আগেই বললাম যে লাইক এ রিভার মিয়ান্ডার বিফোর ইট রিচ দ্য সি, তার মানে কি একটা রিভারের যে মিয়ান্ডার যেমন থাকে সেরকম এটা বলছে। The meander section of the jet stream continue to change act with land masses on again creating an over changing state of flux, এগুলো অত ইম্পর্টেন্ট কিছু নয়, ঠিক আছে, এগুলো একটু নেবে। আর কিছু এখানে সেরকম কিছু নেই, ঠিক। এটা সেই পার্থক্য মধ্যে গল্পটা হচ্ছে, এগুলো বলা আছে, এগুলো তোরা একটু সেরকম কিছু, ঠিক আছে। এই জায়গাটা দেওয়া রয়েছে, এটা একদিন বুঝিয়ে দেবো যখন মনসুনটা পড়াবো, বাকি আর সেরকম কিছু নেই এখানে। এরপর তোদের কোনো কোশ্চেন থাকলে এখান থেকে বল, কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন পেয়েছিস তো সেটাও বল, ঠিক আছে। মেনলি এখানে যে জিনিসগুলো পড়া সেটা হচ্ছে জেট স্ট্রিম কি, জেট স্ট্রিমের যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেটা, জেট স্ট্রিমের মধ্যে যে ভাগগুলো রয়েছে তার মধ্যে যে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, এই দুটো জিনিস রয়েছে, এগুলো কেন তৈরি হচ্ছে তার কারণটা, বোঝা গেল। এবং টপিক্যাল স্টাইলে যে স্ট্রিম যেটা সেটা পড়াবো মনসুনের সময়, যে কেন মনসুন কিভাবে প্রভাব বিস্তার করে এটা। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা লাইফ সাইকেলটা, মানে ইন্ডেক্স সাইকেল যেটা, সেটা ইন্ডেক্স সাইকেলে 4টা ভাগ রয়েছে। কোনটাকে হাই জোনাল আমাদের ইন্ডেক্স বলছে, কোনটাকে লো জোনাল ইন্ডেক্স বলছে, ঠিক আছে, এটা জায়গা। রোসবি ওয়েভটা কোনটাকে বলা হচ্ছে সেটা একটা জায়গা। আর এর সিগনিফিকেন্স কি রয়েছে, কি কি মানে প্রভাব বিস্তার করে, এইটুকুই। আর এখান থেকে সেরকম ভাবে কিছু আসে না পরীক্ষাতে, ঠিক আছে। পরীক্ষাতে এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন হলে মোটামুটি করতে পারবি আর কি। এবারে পরীক্ষায় দেখ কোশ্চেন দেখ যে কি কোশ্চেন আসছে, বা কোনো কোশ্চেন যদি থাকে আমাকে বলে এবারে, বুঝতে পারলে, এই হচ্ছে কেস।